নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার স্বাগত জানাবো আপনাদের জন্য আমাদের নতুন বছরকে, কারণ একটা বছরকে পার করে আরেকটা নতুন বছরে আমরা কিন্তু পা রাখছি। আর নতুন বছর মানে নতুন নতুন স্বপ্ন, নতুন বছর মানে না হওয়া কাজগুলোকে পূরণ করতেই হবে, নতুন বছর মানে অনেক উদ্যম নিয়ে এগিয়ে যেতে হবে, নতুন বছর মানে সকলকে পিছনে ফেলে একেবারে কিন্তু তরতরি এগিয়ে যেতে হবে। আপনার এই সমস্ত স্বপ্ন পূরণ হোক এই কামনা কিন্তু আমাদের তরফ থেকেও রইল। তবে হ্যাঁ, আপনার স্বপ্নকে পূরণ করার জন্য যেটা সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে আপনার স্বাস্থ্য, অর্থাৎ আপনার সুস্থতা। আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আপনার সৌন্দর্য। অনেকে বলতে পারে যে সৌন্দর্য তো ঈশ্বরের দান বা বাবা মার থেকে পাওয়া, সেই সৌন্দর্যের কথা কিন্তু বলছি না। নাক চোখ টিকালো হওয়ার সৌন্দর্য একদম নয়। তবে আপনি কতটা নিজের প্রতি কেয়ারে, আপনি কতটা নিজের চেহারাকে ভালো রাখেন, আপনি কতটা নিজের স্কিনের দিকে যত্নশীল, আপনি কতটা আপনার চুলের দিকে যত্নশীল, সেটাই কিন্তু আসল সৌন্দর্যের নজরদারি। তো আমরা নজরদারি কিন্তু রাখবো আপনার প্রত্যেকটা জিনিসের দিকে, অর্থাৎ আপনার স্বাস্থ্য এবং আপনার সৌন্দর্য সবকিছু কিন্তু দেখছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। জাস্ট আপনাকে যোগাযোগ করতে হবে আপনার ইচ্ছে অনুযায়ী, এবং যোগাযোগ করার পরে কিন্তু আপনি সেই উদ্যমের সাথে এগিয়ে যাওয়ার সাহসটা কিন্তু সঞ্চয় করতে পারবেন। আজকেও কিন্তু এরকম গুরুত্বপূর্ণ কিছু দিক নিয়ে আমরা আলোচনা করব, যে সমস্যাগুলো আপনার চলার পথে বাধা সৃষ্টি করছে, যে সমস্যাগুলো আপনার স্বপ্নকে ভেঙে চুরমার করে দিতে পারে, যে স্বপ্নগুলোকে একদম হাতের মুঠোয় আনার পরও আপনাকে হাত খুলে দিতে হচ্ছে শুধুমাত্র আপনার শারীরিক অসুস্থতার কারণে। কিভাবে তার সমাধান পাবেন সবটা আমরা শুনবো আজকে স্যারের কাছ থেকে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমেই স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি বিভিন্ন বিষয় আমরা নির্বাচন করি, এবং আজকে যে বিষয়টি নির্বাচন করলাম সেটা হচ্ছে স্কিন ওরিয়েন্টেড কিছু সমস্যা। প্রচুর সমস্যা আছে, আমরা বলি না যে পাইলে দর্শনধারী ফের গুণ বিচারি। যে কোনো মানুষকে আমরা পরখ করার আগে তার সৌন্দর্যকে যথেষ্ট গুরুত্ব দিই, এবং সেই সৌন্দর্যের অন্যতম একটি অংশীদার কিন্তু আমাদের স্কিন। আপনার স্কিন ভালো আছে তো, বা স্কিনে কোনো সমস্যা নেই তো? যদি থাকে তার সমাধানটা কিভাবে পাবেন? অন্যতম একটি স্কিনের সমস্যা হচ্ছে সোরিয়াসিসের মতন সমস্যা। আজকে স্যারের থেকে একটু জানতে চাইবো, স্যার প্রচুর পেশেন্ট সোরিয়াসিসের আপনার হাত ধরে ভালো হয়েছেন তারা, যখন তারা প্রথম আসে স্যার ঠিক কিরকম কিরকম সিমটমস গুলো থাকে, তারা আমরা একটু আন্দাজ করতে পারবো, বুঝতে পারবো যে সোরিয়াসিস হলে এগুলো আমাদেরও দেখা দিতে পারে? দেখুন, সোরিয়াসিস যে কোনো বয়সে বা যাকেও হতে পারে, এরকম কোনো ব্যাপার নেই যে সোরিয়াসিসের পার্টিকুলার এই বয়স আছে, এই বয়সের মধ্যে সোরিয়াসিস হয়, সেটা কোনোদিনই আপনি ভাববেন না। এটা যে কোনো বয়সে হতে পারে বা যাকে তাকেই হতে পারে। এটা একটা স্কিনের সমস্যা, মানে চর্মরোগের মধ্যে একটা রোগের নাম হচ্ছে সোরিয়াসিস। আর যেখানে আপনি দেখতে পান কি সোরিয়াসিস যখন হয় তখন দেখতে কি রকম হয়, দেখতে হয় আপনার যদি দেখবেন আপনার ফর্সা যদি স্কিন আছে তাদের উপরে কিন্তু বেশি অ্যাটাক করে, যেহেতু ওরা পরিষ্কার দেখতে পায়। এবার যাদের স্কিন কিন্তু ডাল রয়েছে তাদেরটা হয় না, সেটা ভুল বলাটা ভুল, তাদেরও হয়, কিন্তু তারা বুঝতে হয়তো দেরি হয়ে যায়। কারণটা হচ্ছে কি, যেরকম একটা স্কিনের মানে চর্মরোগের মধ্যে যেরকম ইচিংটা বেড়ে যায়, সোরিয়াসিস কিন্তু ডিফারেন্ট, আলাদা আছে। অনেক সময় কি হয়, যেটা নন ইচিং থাকে, মানে স্কিনটা আপনার ইচিং করবে না, ঠিক আছে, কিন্তু একদিন দেখবেন আপনি গোল গোল সার্কিলের মতো, যেরকম আমরা বলতে পারেন আপনি দাঁত যেটাকে বলা হয় একজিমা যাকে বলা হয়, ঠিক ওই রকমই আপনার দেখতে হয়, কিন্তু এটা একজিমা নয়। এবার এখানে কি হয়, স্কিনটা কিন্তু ড্রাই হয়ে যায়, শুকনো হয়ে যায়। ড্রাই হয়ে যাবার পর কি হয়, যখনই আপনি ইচিংটা করছেন বা যখনই দেখছেন চামড়াগুলো কিন্তু উঠতে চালু হচ্ছে, যেরকম আপনি মাছের যে ছালগুলো উঠতে থাকে ঠিক ওই রকমই আমাদের যে স্কিন রয়েছে, স্কিনটা কিন্তু ছালগুলো উঠতে থাকে। এবার ব্যাপারটা কি হয়, সেখানে চিকিৎসা মাধ্যমে যদি দেখতে চান তো নর্মাল কিন্তু চর্মরোগের মধ্যে সোরিয়াসিস পড়ে না। এই কারণের জন্যে বলবো কি, সোরিয়াসিসকে আপনি কিন্তু আজকে ভাববেন কি নর্মাল আমার স্কিনের সমস্যা আছে, আমি কোনো মলম লাগিয়ে নেবো, আমি কোনো তেল লাগিয়ে নেবো, ভালো হয়ে যাবো, একদমই নয়। কারণটা হচ্ছে কি, এটা হয়েছে আপনার ডিউ টু লাইফস্টাইলের জন্যে। আবার এটাও হতে পারে যে ধরুন কোনো 5 বছরের বাচ্চা, আজকে যদি আমি বলি কি যাদের লাইফস্টাইল খারাপ আছে, মানে যারা স্মোকিং করছে বা যারা অ্যালকোহল বেস রয়েছে, তাদের এই সম্ভাবনাটা বেড়ে যায়। তো আজকে 5 বছরের বাচ্চা কি অ্যালকোহল খাচ্ছে না কি স্মোকিং করছে, তাদের এই সমস্যাটা কেন হচ্ছে? কারণটা হচ্ছে কি, হেরিডিটি একটা ব্যাপার আছে। ধরুন আপনার যদি মা বাবা কারো যদি হয়ে থাকে, ঠিক আছে, তো সেখান থেকেও কিন্তু এই সমস্যাগুলো আসতে পারে। তো বাচ্চা হওয়ার চান্সেসটা এই কারণে যদি থাকে, এই কোনো না কোনো সময় কিন্তু তার ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, ফ্যামিলি হিস্ট্রি থেকেও কিন্তু সোরিয়াসিসগুলো আসতে পারে। একদম, সোরিয়াসিস তো আসতে পারে, তবে আপনিও কিন্তু সোরিয়াসিসকে আটকাতে পারেন। কিভাবে আটকাবেন ঠিক সেই বিষয়গুলো নিয়েও আজকে কিন্তু আমরা আলোচনা করব। তবে সোরিয়াসিসের গভীরে গিয়েও একটু আলোচনা করার চেষ্টা করব। কে আছেন তার আগে একটু দেখে নেব। নমস্কার। হ্যালো। হ্যালো।
হ্যাঁ বলুন, কে বলছেন? আমি মিতালি পাল বলছি বাঁকুড়া থেকে। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? আমার চুলের সমস্যা, প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, প্রচন্ড পরিমাণে ড্যান্ড্রফ আছে আমার। আচ্ছা, বয়স কত আপনার ম্যাডাম? আর 29 বছর। 19 বছর? হুম। আচ্ছা, আপনি কি করে ডায়াগনোসিস করলেন কি আপনার ড্যান্ড্রফ রয়েছে? কারণ আমি যখন চিরুনি দিয়ে ছাড়াই তখন দেখি অনেক সাদা সাদা উঠে আসে, বা মাথাটা ঝাড়ি তখন দেখি পড়ে পড়ে থাকে। আচ্ছা, এটা কখন হয়? কি 12 মাস? না, এই শীতকালে বেশি হয়। শীতকালে হেয়ার ফল বেশি হয়। সবসময় হয়। ড্যান্ড্রফটা সবসময় হয়, কিন্তু শীতকালে বেশি হয়। হুম। আচ্ছা, আপনি এই জিনিসটা জানেন কি স্ক্যাল্পেও কিন্তু সোরিয়াসিস হয়? মানে আমাদের চুলে যে গোড়াগুলো রয়েছে, গোড়াতেও কিন্তু আমাদের চর্মরোগী যাকে বলা হয় স্ক্যাল্প সোরিয়াসিস, ঠিক আছে, চর্মরোগ হতে পারে। আপনি যাকে ড্যান্ড্রফ ভাবছেন না, সেটা ড্যান্ড্রফ নাও হতে পারে। এই কারণের জন্য বললাম কি, আপনি যে ড্যান্ড্রফ যাকে বলছেন, ডায়াগনোসিস কথাটা বললেন, তো সেটা কি কোনো ডাক্তার বলেছে কি আপনার ড্যান্ড্রফ রয়েছে? হ্যাঁ, মানে আমি এমনি চুলের ডাক্তার দেখতে ইচ্ছে হয়ে গেছে, তখন আমাকে ড্যান্ড্রফ বলে একটা ওষুধ ছিল, কিন্তু সেরকম হয়নি। সেরকম হয়নি। যদি ড্যান্ড্রফ এবার যদি না হয়ে থাকে, যদি হতো, তাহলে সেখান থেকে ইমপ্রুভমেন্ট হতো। এবার সেখান থেকে ইমপ্রুভমেন্ট হচ্ছে না কেন? আপনার বাড়ি কোথায়? বাঁকুড়ায়। বাঁকুড়াতে বাড়ি আছে। আচ্ছা দেখুন, প্রথম তো আপনাকে বলবো কি, বাঁকুড়াতে আমাদের চেম্বার আছে, হয়তো আপনি জানেন। আর যদি না জানেন তো আপনাকে বলে দেন যে বাঁকুড়াতে আমাদের চেম্বার রয়েছে, যেখানে প্রতি 2 সপ্তাহ অন্তরে কিন্তু চেম্বার হয়। আপনি যদি হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, তারা আপনাকে বলে দেবে অ্যাড্রেসটা কোথায় কি আছে, বা কোন দিন আসতে হবে সেটা আপনাকে বলে দেবে। এইবার আপনার টপিক নিয়ে একটু আলোচনা করবো। শুনতে দেখুন, থাকুন যখন আপনি। আপনার ড্যান্ড্রফের যে কথাটা বললেন, তো ড্যান্ড্রফের মধ্যে আপনার যদি ড্যান্ড্রফ হতো, আপনি যে প্যাথিতে করেছিলেন সেখান থেকে কিন্তু কোনো রকম ইমপ্রুভমেন্ট পেলেন না। এটা আমি বলবো না কি আপনার স্ক্যাল্প সোরিয়াসিস হয়ে গেছে। এটাও হতে পারে কি আপনি যে ট্রিটমেন্টটা করেছেন সেই ট্রিটমেন্টটা কাজ করেন, ঠিক আছে। প্রপার ট্রিটমেন্ট যদি না করেন, তাহলেও কিন্তু ড্যান্ড্রফ আবার আসতে পারে। তো জিনিসটা কি, যখন ড্যান্ড্রফ রয়েছে না স্ক্যাল্প সোরিয়াসিস রয়েছে, সেটার জন্য ফিজিক্যালি আপনাকে আসতে হবে। দেখুন, স্কিনের যে প্রবলেমগুলো থাকে না, সেখানে আমরা বারবার বলি কি প্র্যাকটিক্যাল রুগীকে আগে দেখতে হয় কি প্রবলেমটা কোথায় রয়েছে, এরপরে ডায়াগনোসিসটা হয়। কারণটা হচ্ছে অনেক স্কিন ডিজিজ আছে যেখানে দেখতে কিন্তু একই রকম হয়, কিন্তু সেখানে যদি সঠিক যদি ডাক্তার থাকে, তারাই কিন্তু ডায়াগনোসিস করতে পারে কি প্রপার রোগটা কি, ঠিক আছে। তো দুটো জিনিসটা একটু ক্লিয়ার আপনার করে দিই। যদি ড্যান্ড্রফ থাকে, আপনি কি করবেন? আপনি যেটা করবেন, একটা 1 বাটিতে টক দই নেবেন, ঠিক আছে। টক দইতে কি করবেন, একটা পাতি লেবু দেবেন, আর মিক্স করে নিন। যখনই আপনি শ্যাম্পু করছেন, তার মিনিমাম 8 ঘন্টা আগে আপনি পুরো চুলে লাগাতে পারেন, বা আপনি ভালো করে স্ক্যাল্পে দিতে পারেন। এটা দেবার পর 8 ঘন্টা পরে আপনি শ্যাম্পুটা করে নিন। সেখানে দেখবেন আপনার যদি ড্যান্ড্রফ থাকে, সেখান থেকে কিন্তু ড্যান্ড্রফটা আস্তে আস্তে মরে যাবে। আর স্কিনও, এই আপনার চুলটাও কিন্তু খুবই স্মুথ হবে, বা হেয়ার ফলে যদি সমস্যা থাকে সেটাও কিন্তু আপনার কেটে যাবে। এটা আপনি করতে পারেন। কিন্তু এখানে একটা জিনিসটা যেটা বললাম, স্ক্যাল্প সোরিয়াসিস, সেটা যেহেতু আপনার বয়সটা কম, আপনি হয়তো এই রোগটার ব্যাপারে খুব বেশি আপনি জানেন না। তো আপনাকে একটু বলে দিই যে অনেক পেশেন্টগুলো আমরা এটাও পাই কি, যারা ড্যান্ড্রফ ভাবছে, কিন্তু ড্যান্ড্রফ না হয় সেটা কিন্তু স্ক্যাল্প সোরিয়াসিস হতে পারে, ঠিক না। তো দেখতে কিন্তু খুব বেশি হয় না। যখন স্ক্যাল্প সোরিয়াসিসের মধ্যে যখন ইচিংটা করে, বা আপনি চুল দিয়ে চিরুনি দিয়ে যখন চুলটা আপনি আঁচড়াবেন, তখন কিন্তু দেখবেন আপনার কিন্তু সাদা সাদা ড্যান্ড্রফ মতো আপনার উঠছে, কিন্তু ড্যান্ড্রফ না, ওটা আপনার স্কিনের লেয়ারগুলো উঠছে। যেখানে আমি বললাম না, মাছের ছাল মতো আপনার চামড়াগুলো উঠতে থাকে, ঠিক ওই রকমই কিন্তু আপনার স্কিনের কিন্তু লেয়ারগুলো উঠতে থাকে। তাতে কি হলো, আপনার হেয়ার ফল হবে। ইনফ্যাক্ট হেয়ার ফলই নয়, সেখান থেকে কিন্তু আপনার অনেক সমস্যাগুলো বাড়তে পারে। স্ক্যাল্প সোরিয়াসিস মানে ওটা না কি শুধু স্ক্যাল্প উপরই কনভার্ট রয়েছে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে করে কিন্তু ছড়াতে থাকে, আপনার স্কিনের মধ্যেও আসতে পারে। দেখবেন অনেক সময় আপনার কানের পাশে, ঠিক আছে, আপনার দেখবেন মাথায় যে লেয়ারগুলো রয়েছে, চুলের লেয়ারগুলো, এই জায়গা হতে পারে, বা আপনার দেখবেন এলবোতে হতে পারে, আপনার পায়ে হতে পারে। অনেক ডিফারেন্ট জায়গা আপনার কিন্তু সোরিয়াসিস হতে পারে, ঠিক আছে। তো এটা একটা ডায়াগনোসিস আপনার করে নেওয়া উচিত। তার সাথে সাথে চিকিৎসা করান, ড্যান্ড্রফ হোক বা স্ক্যাল্প সোরিয়াসিস হোক, তার কিন্তু প্রপার চিকিৎসা আছে, যেটা চিকিৎসা করলে আপনি পুরোপুরি সুস্থ হতে পারবেন। একদম, আপনি হয়তো একটু আতঙ্কিত হয়ে গেলেন যে আমারও তো দীর্ঘদিনের ড্যান্ড্রফের সমস্যা, তাহলে কি এটা আদৌ ড্যান্ড্রফ নাকি সোরিয়াসিস? আপনাকে আতঙ্কিত করার জন্য আমাদের এই বক্তব্য কিন্তু নয়, আপনাকে সতর্ক করার জন্য। যদি ড্যান্ড্রফ হয় তাহলে ঠিক আছে, অতটা টেনশনের নয়। কিন্তু যদি সত্যি এটা সোরিয়াসিস হয়, তাহলে এই অনুষ্ঠানে কিন্তু আপনাকে জানান দিল যে আপনার মাথায় যে সমস্যাটা রয়েছে, গুরু গুরু সাদা সাদা, সেটা ড্যান্ড্রফ নয়, সেটা সোরিয়াসিস। তাই অবশ্যই অনুষ্ঠানের প্রয়োজনীয়তা কিন্তু সম্পূর্ণভাবে রয়েছে। কেউ আছেন ফোনে আমাদের সাথে? নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে নমস্কার। বলছেন? আমি বারাসাত থেকে অপর্ণা সরকার বলছি। বলুন ম্যাডাম, বয়স কত? বলছি আমি স্যারের কাছ থেকে একটা প্রশ্ন জানতে চাইছি, সেটা হচ্ছে আমার মায়ের
অ্যাজমা রয়েছে, আচ্ছা, আচ্ছা। ইনহেলার চলে। হুম। তো এই ঠান্ডাটা পড়াতে না একটু কাশি শুরু হয়েছে, অ্যান্টিবায়োটিকও খেয়েছে, বাট কমেনি, অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টে চলছে। আয়ুর্বেদে আমি জানতে চাইছি এর কোনো কি সলিউশন আছে, এই যে কাশি খুসখুস কাশি বা কোনো রাস্তা আছে? অবশ্যই হবে। দেখুন, যে প্রবলেমটা নিয়ে আপনি আলোচনাটা করলেন সেই প্রবলেমের নাম হচ্ছে ব্রঙ্কাল অস্থিমা। ঠিক আছে, ব্রঙ্কালের যে আস্থামাটা রয়েছে, মানে আপনার যে কাশিটা হচ্ছে, কাশি হওয়ার পর যে নিঃশ্বাসটা নিতে যে কষ্টটা হচ্ছে, এখানে আপনি কি করতে পারেন, আপনি হয়তো কোনো রকম কাশি সিরাপ খাচ্ছেন বা আপনার ইনহেলার নিতেই হচ্ছে, নিঃশ্বাস যেহেতু আপনি নিতে পারছেন না। কিন্তু প্রবলেমটা কি, যখনই আপনি নিঃশ্বাসটা ইনহেলার উপরে যখন আপনি ডিপেন্ডেন্ট থাকেন, তখন আপনি আমাকে একটা উত্তর দিন কি আপনি এই যে ইনহেলার উপরে কতদিন আপনি থাকবেন। আজকে হয়তো আপনি ভালো রয়েছেন, কালকে আবার এই প্রবলেমটা অ্যাটাক করবে, বা ইনহেলার উপরে যখন আপনি ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, যেদিন আপনার কাছে ইনহেলার থাকবে না, তখন রুগী কি অবস্থা হবে, তাই না? তো এটা আপনি ভালো একটা প্রশ্ন করলেন কি আয়ুর্বেদ নিয়ে আমি কি করব। শুনুন ম্যাডাম, দেখুন, আয়ুর্বেদ কাছে খুব সুন্দর চিকিৎসা রয়েছে, যেখানে আপনি ইনহেলারকে বন্ধ করতে পারেন, বা ইনহেলার উপরে যারা ডিপেন্ডেন্ট রয়েছে সেখান থেকে কিন্তু ফিরে নিয়ে আসতে পারে। কিভাবে, আমি আপনাকে বলবো, যখনই আপনার নিঃশ্বাস নিতে যখন কষ্ট হচ্ছে, তখন আপনি কি কি করবেন বাড়িতে, সেটা একটু ভালো করে শুনে নিন। সেটা হচ্ছে, প্রথমে আপনার যে বসবেন না, বসার যে পোস্টারটা, সেটা আপনার কিন্তু সামনের দিকে থাকবে। অনেকজন দেখবেন নিঃশ্বাস যখন কষ্ট হয় তখন কিন্তু মুখ খুলে এইভাবে করে এই পোস্টারে বসে থাকে, কিন্তু এইভাবে বসবেন না। কারণটা হচ্ছে কি, এইভাবে যখনই আপনি বসেন তখন কি হয়, আপনার লাংস যেটা আছে, লাংসটা আপনার কিন্তু চেপে যায়, আর আপনার হার্টটা কিন্তু উঁচু হয়ে যায়। ঠিক আছে, তাতে আপনার নিঃশ্বাসটা নিতে কষ্ট হয়। কিন্তু যখন আপনি এই পোস্টারে যখন বসবেন, সামনে হয়ে ঝুঁকে যখন বসবেন, তখন আপনার কি হলো, হার্টটা কিন্তু আপনার নিচু হয়ে গেল, লাংসটা কিন্তু উঁচু হয়ে গেল, তখন আপনার নিঃশ্বাসটা নিতে কিন্তু ইজি হয়ে যায়। এটা হলো একটা ওয়ে। সেকেন্ড নাম্বার, আপনার যখন অক্সিজেন লেভেলটা আপনার শরীরের মধ্যে কমে যাচ্ছে, তো অক্সিজেন লেভেলটাকে আপনি কিভাবে বাড়াবেন, অক্সিজেন লেভেলটা তখনই বাড়বে যখন আপনি একটা গামলা নেবেন। একটা গামলাতে আপনি কি করবেন, যদি বাড়িতে কোনো যদি বাম থাকে, আপনি তার মধ্যে গরম জলের মধ্যে আপনি বামটা ফেলে দিন। বামটা ফেলে দেওয়ার পর একটা গামছা নিয়ে আপনার মুখটাকে ঢেকে আপনি কি করবেন, ওই ভাবটা যে আছে ওই ভাবটা নেবেন। যখন এই ভাবটা নেবেন, তখনই কিন্তু দেখবেন ন্যাচুরালি ওয়েতে আপনি কিন্তু অক্সিজেন লেভেলটা আপনার বেড়ে গেল। ঠিক আছে, আর ন্যাচুরাল ওয়েতে আপনার কিন্তু নিঃশ্বাস নিতে কষ্ট কমে গেল। তো এই যে বিয়েগুলো রয়েছে না, এইগুলো যদি আপনি এই পথে যদি আপনি হাঁটেন, তাহলে কিন্তু ইনহেলার নেবার প্রয়োজন পড়বে না। তো অনেক আয়ুর্বেদ যখন কথাটা আপনি বলেন, তো আয়ুর্বেদ মানে এটাই নয় কি আপনাকে আয়ুর্বেদ কোনো ওষুধই খেতে হবে। হ্যাঁ, অবশ্যই ওষুধ লাগে। কখন লাগে, যখন আপনি একটা সিভিয়ার জায়গায় পৌঁছে গেছেন, বা আপনি একটা উপরে ডিপেন্ড, মানে ইনহেলার উপর আপনি ডিপেন্ডেন্ট হয়ে গেছেন, সেখান থেকে কি করে বার করা যায়, তার জন্য অবশ্যই হেল্প লাগে মেডিসিনে। কিন্তু যখন আপনি আর্লি স্টেজের মধ্যে যদি আপনি বলেন, কথাটা বলেন, তো আর্লি স্টেজের মধ্যে এইগুলো টিপসগুলো যদি আপনি করতে থাকেন, তাহলে কিন্তু এইরকম সমস্যা থেকে নিজে থেকে আপনি হিল করতে পারবেন। একটা মানুষের শরীরের মধ্যে যখন আপনার কেটে যায়, অনেক লোক রয়েছে তার যখন কেটে গেল, তখন কোনো রকম ব্যান্ডেড ইউজ করলো না, কোনো রকম আপনি ট্রিটমেন্ট করলেন না, কিন্তু সেটা নিজে থেকে হিল হয়ে যায়। তো কিছু কিছু ডিজিজ আছে সেটা আপনি নিজের উপরে হিল হবে, ঠিক না? তো এইগুলো আপনি করুন। বা লাইফ স্টাইলের মধ্যে যদি আপনি দেখেন, তো বিভিন্ন রকম আমাদের ফর্মুলা রয়েছে। আমাদের যারা পেশেন্টগুলো আসে তাদেরকে যে আমরা ডায়েট বলে দিই, বা যেরকম আমরা লাইফ স্টাইলটা বলে দিই, সেটা যদি মেনটেন করে চলে, তো আস্থমা প্রবলেমটাও কিন্তু পুরোপুরি সলভ করা যায়। একদম, এটা কিন্তু একটা সুখবর আপনাদের জন্য, মানে যিনি শুধুমাত্র ফোন করলেন তার জন্য নয়, বোধহয় হাজারো মানুষ এই মুহূর্তে টিভির সামনে বসে রয়েছেন যাদের অ্যাজমার মতন সমস্যা রয়েছে, শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, বা তাদের নিঃশ্বাস নিতে কোনো প্রবলেম হচ্ছে। তো তাদের জন্য কিন্তু ট্রিটমেন্ট রয়েছে, তাদের জন্য উপায় রয়েছে এনবিপির কাছে। শুধুমাত্র যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে, আর এই প্রয়োজনীয়তা কে পূরণ করবে? হেল্পলাইন নাম্বার দেখুন স্ক্রিনে কিন্তু যাচ্ছে আমাদের নাম্বার 9830235527 বা 37। প্লিজ এই নাম্বার দুটো একটু নোট করুন, ফোন করুন, কথা বলুন। যদি বিশ্বাস থাকে, যদি ভরসা থাকে, এবং যদি আপনার কনফিডেন্স থাকে যে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরাই পারবে আমাকে ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ থেকে রেহাই দিতে। কেউ আছেন ফোনে? নমস্কার, নমস্কার, কে বলছেন? প্রীতম দাস বলছি। কোথা থেকে বলছেন প্রীতম বাবু? আমি বলছিলাম কাটোয়া থেকে। কাটোয়া থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে আপনার? সমস্যা যেমন টিকিটে ব্যথা হচ্ছে এই ঠান্ডায়, এটা গরমকালে থাকে না। এটা বছর আগের বছর দেখি ততটা ক্যাজুয়াল ছিলাম, দেখি এই বছরে সেই প্রবলেমটা দেখা দিচ্ছে, মানে গিটে গিটে ব্যথা। আচ্ছা, এর জন্য কোনো ডাক্তারকে দেখাচ্ছেন এখন আপনি? না, আমি দেখাইনি। আমি মানে সেদিন আমি করছিলাম, পেন কিলার খেয়েছি, কয়েকটা কমে যাচ্ছিল, কিন্তু তারপর দেখি ব্যথা, তারপর পেন কিলার খাওয়ার পর তো ব্যথা কমবেই, এটা তো কোনো আলাদা কোনো ব্যাপার নয় কি আপনি পেন কিলার খাওয়ার পর ব্যথাটা কমবে না, ব্যথাটা অবশ্যই কমবে। কিন্তু ট্রিটমেন্ট যদি না করেন, এই যে বললেন না যে 2 বছর ধরেই এটা সমস্যাটা আসছে, তখন আপনি কিন্তু ক্যাজুয়ালি নিচ্ছিলেন। রোগকে আপনি ক্যাজুয়ালি নেবেন না। ডিজিজ যখন হয়েছে জানুন, অনেক কারণ হতে পারে। আমি আপনাকে বলবো না কি আপনার
এই বড় আর্থ্রাইটিস হয়ে গেল, এই প্রবলেমটা হয়ে গেল, এতদিন ধরে ওষুধ খেতে হবে। না, অনেক সময় কি হয়, আর্লি স্টেজের মধ্যে আমাদের কম বয়সের মধ্যে আমাদের গাউট হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়, যাকে আমরা বলি ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড যখন আপনার শুনুন বেড়ে আপনি। যায়, তখনও কিন্তু আপনি দেখবেন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনার একটা ব্যথা যন্ত্রণা থাকে, আবার কাজ করতে করতে আস্তে আস্তে ব্যথা কিন্তু চলে যায়। আবার অনেক রকম দেখবেন আপনি পাটা কিন্তু ফুলে যায়। তো ইউরিক অ্যাসিড মানে আপনি বলতে পারেন কি কিডনি খারাপ হওয়া প্রথম টেন্ডেন্সি হচ্ছে ইউরিক অ্যাসিড। তো আপনি ইউরিক অ্যাসিডের চিকিৎসা আপনি করছেন না, সেখানে আপনি কি করলেন, আপনি ভুল করে ব্যথা বড়ি খেয়ে ফেললেন। তো ব্যথা বড়ি খাওয়ার পর কি হলো, আপনার কিডনির উপরে চাপটা বাড়লো। তো অলরেডি ইউরিক অ্যাসিড থেকে আপনার কিডনি খারাপ হচ্ছিল, সেখানে আপনি কি করলেন, একটা ভুল কাজ, সেটা আপনি পেন কিলার খেয়ে ফেললেন। দরকার ছিল না। আপনার যদি ইউরিক অ্যাসিড যদি কমে যেত, তো পেন কিলার আপনার প্রয়োজন হতো না, ব্যথা এমনি কমে যেত। তো এই যে কথাগুলো যে আপনাকে বললাম, এটা আমার মনে হয় না যে আমি কিছু আলাদা কিছু বলছি। এটা স্বাভাবিক কথা, যখনই আপনি কোনো রোগের যখন চিকিৎসা করবেন, সিমটমসগুলো মরে যায়, ঠিক না? তো এটা হচ্ছে বাস্তব। তা আপনার যখন রোগ হয়েছে, তার আপনি প্রপার রোগটা চিকিৎসা করান। প্রথম হচ্ছে আপনাকে দরকার হচ্ছে একটা ব্লাড রিপোর্ট করানো, সেটা হচ্ছে আপনি ইউরিক অ্যাসিড রিপোর্টটা করান, আরএফ একটা রিপোর্টটা করান, সিআরপি রিপোর্টটা করান। এই তিনটে পরীক্ষা কেন বললাম, কারণটা হচ্ছে কি সিআরপিতে কি হয়, ব্লাডটা থিকনেসটা বেড়ে যায়, ঠিক আছে? ব্লাডে ইনফেকশনটা কতটা কি রয়েছে সেটা জেনে যায়। আজকে একটা জিনিস মাথায় রাখুন কি আপনার শরীরের মধ্যে যখনই কোনো ব্যথা হচ্ছে, তার মানে এটা তো একটা 200% কি আপনার শরীরের মধ্যে কোনো রকম ব্লকেজ আসছে। তো ব্লকেজ আসতেই ব্যথা হবে, ঠিক না? তো ব্লকেজ যখন খুলে যাবে, তখন কিন্তু আপনার ব্যথাটা চলে যাবে। তো এই ব্লকেজকে খুলে দেওয়ার কাজটা কার? টক্সিন। মানে এই টক্সিনগুলো কি করে, আপনার ব্লকেজগুলো করে। তো এই টক্সিনগুলোকে যখন বার করে দেওয়া হয়, তখনই কিন্তু আপনার ব্লাড সার্কুলেশন ঠিক হয়ে যায়। তো ব্লাড সার্কুলেশন যখন ঠিক হয়ে যায়, তখন কিন্তু আপনার কোনো রকম পেন থাকে না। তো এই যারা বাড়িতে বসে যারা আপনি চাইছেন কি আমি টক্সিনগুলোকে বার করি, তাদেরকে আমি আগেও বলেছিলাম, একবার আবার রিপিট করে দিচ্ছি, কিভাবে আপনি বাড়িতে বসে কিন্তু আপনি টক্সিনকে বার করতে পারবেন। আপনি কি করবেন, জোয়ান নেবেন, মৌরি নেবেন, হলুদ নেবেন, সন্দক লবণ নেবেন, ঠিক আছে? এর সাথে সাথে মেথি নেবেন। এই পাঁচটা যে আপনাকে বললাম, হার্বসের নামটা বললাম, সেটা আমার মনে হয় না আপনাকে খুব বেশি দূর ছুটতে হবে, কোনো দোকানে যেতে হবে। আপনার রান্নাঘরের মধ্যে এই পাঁচটা জিনিস আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এটাকে ভালো করে কি করবেন, আপনি সমাত্রা মিক্স করে আপনি এটা ভেজে নিন। ভেজে নেবার পর যখনই হালকা গরম ভাবটা রয়েছে, তখন আপনি কি করবেন, একটা গোটা পেঁয়াজ নেবেন, সেটাও আপনার রান্নাঘরে মধ্যে থাকবে। পেঁয়াজটাকে আপনি কেটে নিন। কেটে নেওয়ার পর পেঁয়াজের যে রসটা থাকে না, একটু ভেজা ভেজা ভাব থাকবে, সেটা কি করবেন, যে আপনি ভেজে নিলেন, গরম গরম ভাবটা রয়েছে, তখনই আপনি কি করবেন, এটাকে ভালো করে মেখে নিন পেঁয়াজের মধ্যে। তো পেঁয়াজের যে অর্ধেক যে টুকরোটা রয়েছে, সেটা আপনি একটা পায়ে দেবেন, আর পেঁয়াজের যে অর্ধেক টুকরো রয়েছে, ওটা অন্য পায়ে দেবেন। দুটো পায়ে গোড়ালিতে লাগিয়ে আপনি কি করবেন, এটাকে ব্যান্ডেজ করে দিন, বা আপনি কোনো কাপড় দিয়ে এটা বেঁধে দিন। 3 ঘন্টা 4 ঘন্টা রাখার পর যখন আপনি খুলবেন, তখন দেখবেন পেঁয়াজের কালারটা কিন্তু কালো হয়ে গেছে, মানে আপনার টক্সিনটা বেরোলো। এইটা আপনি যদি কন্টিনিউ কিছুদিন করেন, আপনি দেখবেন আপনার ব্লকেজটা খুলে গেল। তো ব্লকেজ যখন খুলে গেল, তখনই আপনার ব্লাড সার্কুলেশন হতে চালু হয়ে গেল, আপনার ব্যথাটা চলে গেল। তো যে কোনো আপনার ব্যথা যখন আসছে, তো এই যে রিপোর্ট করবেন না সেটা বলা ভুল, রিপোর্ট অবশ্যই করবেন, চিকিৎসা অবশ্যই করবেন, কিন্তু তার সাথে সাথে যদি আপনি টক্সিনটাকে বার করার জন্য চেষ্টা যদি করেন, তাহলেই কিন্তু আপনি পেন কিলার ছাড়া কিন্তু একটা ব্যথাকে কমাতে পারবেন, ঠিক না? তা মনে হয় কি আপনার আজ থেকে আপনার খুব ইজি হয়ে গেল শরীর থেকে টক্সিনকে বার করার জন্য। একদম ঠিক কথা। দেখবেন অনেক সময় আপনি সোনার একটা চেন পরলেন, চেনের একটা লকেট, সেখানে একটা ডায়মন্ড। আমাদের এই অনুষ্ঠানের মধ্যে কিন্তু এই যে স্যার কয়েকটা টিপস বলেন না ছোট ছোট, এটা এই অনুষ্ঠানের ছোট ছোট এক একটা হীরের টুকরোর মতন কিন্তু মূল্যবান হয়। স্যার আর্থিনের কথা বলেছিলেন, স্যার এই টিপসটার কথা বলেছেন, স্যার আরো কখন আপনি খাবেন, কোন সময় আপনার শোয়া উচিত, কোন সময় আপনার উঠে খাওয়া উচিত, এই সব যে ছোট ছোট টিপস গুলো বলে না, এগুলো সত্যি আমাদের জীবনকে বদলে দিতে পারে। জীবনের জন্য ভীষণ মূল্যবান কিছু তথ্য। খাতাতেই নোট করতে হবে তা না, মনের মধ্যে আপনি লিখে রাখুন এবং সেটাকে কাজে রূপান্তরিত করুন। আমার মনে হয় মঙ্গলটা আপনারই হবে। কে আছেন একটু শুনবো। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি অমিত লাহা বলছি, কোথা থেকে বলছেন? পাঁশকুড়া থেকে। পাঁশকুড়া থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? সমস্যা বলতে লাস্ট 10 দিন ধরে এমন ঠান্ডা লেগেছে, একটু কমছে না। ঠান্ডা, সর্দি, কাশি, গলা ব্যথা। আচ্ছা আচ্ছা। দেখুন, এখন যে ওয়েদারটা রয়েছে না, এই ওয়েদারের মধ্যে সর্দি কাশি হওয়া, গলা ব্যথা হওয়া, বা গলা দেখবেন ভয়েসটা বসে যাওয়া, এটা একটা সাধারণ ব্যাপার, ঠিক না? তো এখানে আপনি যদি দেখুন, যখনই কোনো ডাক্তার কাছে যাবেন, তখন ওরা কি করে, আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে চালু করে দেয়। তাই আমি বলবো, কথাতে আপনি অ্যান্টিবায়োটিক নেবেন না। অ্যান্টিবায়োটিক নেওয়ার পর কি হয়, আমাদের গুড ব্যাকটেরিয়া অ্যান্ড ব্যাড ব্যাকটেরিয়া দুটোই কিন্তু নষ্ট হয়ে যায়। যেটা আমাদের শরীরের মধ্যে দরকার আছে ব্যাকটেরিয়া, সেটাও কিন্তু নষ্ট করে ফেলে এই অ্যান্টিবায়োটিক। তো
আমি বলবো সেখানে আপনার কি দরকার রয়েছে, আপনার ন্যাচারাল অ্যান্টিবায়োটিক কি, আয়ুর্বেদের মধ্যে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক বলা হয় টার্মারিক, মানে আপনার হলুদ। যদি আপনি হলুদ যদি নিতে চালু করে দেন, তাতে আপনি দেখবেন আপনার কিন্তু অ্যান্টিবায়োটিকে কাজ করতে চালু করে দেবে। তা আপনি আজ থেকে একটা কাজ করুন, উষ্ণ গরম জল, আমি দুধ কেন খেতে বললাম না, যেহেতু আপনার গলায় ইনফেকশন রয়েছে, দুধের যে স্তরটা থাকে তার মধ্যে আপনার কাশিটা কিন্তু বাড়িয়ে দেবে। তো নর্মাল যদি তার লোকরা রয়েছে তারা কিন্তু দুধের মধ্যে আপনি ব্যবহার করতে পারেন। তো আপনি উষ্ণ গরম জলের মধ্যে আপনি কি করবেন, হলুদ দেবেন, ঠিক আছে। আর যেহেতু আপনার কাশি রয়েছে, আপনি বাসক পাতা, তুলসী পাতা, তার সাথে সঙ্গে আবার লবঙ্গ দেবেন, হ্যাঁ, আর লাইস দেবেন। এই 4-5টা যে আপনাকে হার্বসটা বললাম সেটা আপনার বাড়িতে আপনি পেয়ে যাবেন। সেটাকে আপনি ভালো করে ফুটিয়ে নিন। ফুটিয়ে নেবার পর ওটা ছেঁকে ওই যে কাড়াটা তৈরি হলো সেটা আপনি চা মতন সিপ করে করে আস্তে আস্তে করে খান। তাতেই আপনি দেখবেন এই কাশিটা অবশ্যই কমবে, আর ইনফেকশন থেকে আপনি বার হয়ে যাবেন, ঠিক আছে। তো ইনফেকশন থেকে যে আপনার সর্দি কাশিটা হলো বা গলায় ব্যথা হচ্ছে সেটা নয়, ইনফেকশন অনেক ধরনের হয়। আজকে যে টপিকটা আমরা ছিলাম, আজকে যে সোরিয়াসিস টপিকটা মানে স্কিনের প্রবলেমটা নিয়ে, সেখানেও কিন্তু ইনফেকশন একটা বড় কিন্তু রোল আছে। সেকেন্ড নাম্বার হচ্ছে হারমোনসে ইমব্যালেন্স। যখনই আমাদের হারমোনসে ইমব্যালেন্স হয় তখনই কিন্তু ডিজিজের মধ্যে সোরিয়াসিস রোগটা আসতে পারে। থার্ড নাম্বার ছিল কি, থার্ড নাম্বার ছিল আমাদের লাইফস্টাইল, মানে যারা স্মোকিং করছে বা যারা অ্যালকোহল উপর বেশ রয়েছে ডিপেন্ডেন্ট রয়েছে, তারা কিন্তু এই সমস্যা নিয়ে সাফারিং করতে পারে। আর 4 নম্বর জায়গাটা যেটা বলবো সেটা হচ্ছে বাইরে খাওয়া দাওয়া। আপনার যে কোনো স্কিন সমস্যাকে আপনার ভালো করতে গেলে প্রথম আপনাকে খাবার মধ্যে মিষ্টি আর লবণ এই দুটো জিনিস বন্ধ করতে হবে, মানে নুন, ঠিক আছে। আপনি বলুন নুনের জায়গায় আমি কি খাবো, আপনি সন্দক লবণটা খাবেন। মিষ্টি জায়গায় আপনি কি করবেন, আপনি গুড় খাবেন। এটা আপনি চেঞ্জ করে দেখুন, আপনার কিন্তু অনেকটা ইম্প্রুভমেন্ট হতে চালু হবে। এর সাথে সাথে চিকিৎসা অবশ্যই আছে। যে কথাগুলো আমরা বলি সেটা যদি আপনি মেনে চলেন তাহলে আপনার কি হবে, এই প্রবলেমটা আসবে না বা এই প্রবলেমটা বেড়ে যাবে না। কিন্তু প্রবলেমকে যখন সলভ করতে চান তখন কিন্তু দরকার আছে অবশ্যই ট্রিটমেন্ট করা। একদম ঠিক কথা। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলে নেবো। কে আছেন বলছেন? নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলবেন, কে বলছেন? নমস্কার। নমস্কার দিদি, আমি চাম্পাটি থেকে বলছি। আমি কিছুদিন হলো মানে ইয়ের থেকে তোমার ক্যানিং এ দেখিয়েছিলাম রক্তিমদের কাছে। আমার ঘাড়ের মানে শির দাঁড়াটা খুব যন্ত্রণা হচ্ছে, এখন একটু ভালো, কিন্তু এখন তোমার এই কোমর থেকে প্রচন্ড শির দাঁড়াটা যন্ত্রণা হচ্ছে। এবার ওই জন্য আমি আর কি আপনাদের দেখাতে চাই বিশ্বরমাকে। আচ্ছা আচ্ছা বেশ। তো দেখুন ক্যানিং এ তো আমি থাকি না, ক্যানিং এ ডক্টর আর দে মানে রক্তিমদে থাকেন, যেটা আপনি দেখিয়েছিলেন, উনি ভালো রেজাল্ট আর আপনি পেয়েওছেন, ভালো হ্যাঁ। আছেন। তো যাই হোক, এটা একটা মনে মনে একটা আস্থা, একটা বিশ্বাসকে আমি বিশ্বনাথের কাছে গিয়ে দেখাবো। তো সেটা যদি আসতে চান তো অবশ্যই আপনি আসতে পারেন। আমাদের ল্যান্সডাউন চেম্বার আছে, মানে আপনি বালিগঞ্জ যে স্টেশনটা রয়েছে, বালিগঞ্জ স্টেশন নামবেন, ওখান থেকে যে কোনো একটা অটোকে ধরলে আপনি বলবেন যে আমি শিশু মঙ্গল হসপিটালে যাবো। তার উল্টো দিকে যে হসপিটালটা আছে সেটা আমাদের 97 মতিলাল নেহরু রোড। আপনি সেখানে এসে আমার সঙ্গে দেখা করতে পারেন প্রতি মঙ্গলবার। যেহেতু মাসে কিন্তু আমি একবার করে রোববারে থাকি, কলকাতায় থাকি, তো এই জন্যে আমি আগামী রবিবার যেটা আছে আমি ল্যান্সডাউন চেম্বারে থাকবো। যদি আপনি পারেন রোববারেও এসে ভিজিট করতে পারেন। তো আপনার যে প্রবলেমটা রয়েছে ঘাড়ে যে সমস্যাটা, দেখুন আপনি যেটা বললেন কি আমি ওষুধ খেয়ে ভালো রয়েছি, তো অবশ্যই আপনি আমাদের এখানে যখনই কোনো ডাক্তারকে দেখাবেন তার মানে এটা নয় কি আপনি বিশর্মাকে দেখালে আলাদা কোনো ট্রিটমেন্টটা পাবেন। এনবিপি যে গ্রুপ অফ ডক্টরস রয়েছে তারা যা ট্রিটমেন্টটা দেয় সেই সেম ট্রিটমেন্টটা আমি দিই, ঠিক আছে। তো এটা বোঝাটা একদম খুব ভুল কি আমি বিশর্মাকে দেখালে আমি ভালো হবো। দেখুন মানুষ তো আমি একটা, চেম্বার আমারগুলো এতগুলো রয়েছে, তো সব জায়গাটা কভার করাটা আমার পসিবল হয় না। তার জন্যই আমাদের এনবিপিতে এত ডক্টরগুলোকে রাখা হয়েছে। এইবার আপনি যেটা বললেন যে আপনার যে ঘাড়ে যে সমস্যাটা রয়েছে সেখান থেকে যদি অবশ্যই ডক্টর আর দিয়ে আপনাকে যে রিপোর্টগুলো করেছেন, যখনই আপনি আসবেন সমস্ত রিপোর্টগুলো নিয়ে আসবেন, সেটা আমরা একটা ডিসকাস মিটিং করে যাতে কি প্রবলেমটাকে কী করে শর্ট আউট করা যায় সেটা আমরা চেষ্টা করবো। একদম। আর আমাদের বন্ধুদের জন্য বলবো যে এত মানুষ ভালো আছেন, আপনার ভালো হওয়ার ইচ্ছেটা রয়েছে, তো যারা নিজেকে সত্যি ভালোবাসেন তারা কিন্তু নিজেরা আগ্রহ করে যোগাযোগ করেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। হ্যাঁ, আপনার বাড়ির কাছাকাছি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের। আমরা কিন্তু কিছুটা আপনাকে সহযোগিতা করতেই পারি এই অনুষ্ঠানের মধ্যে থেকে, যে কবে কোথায় চেম্বার রয়েছে। যেমন মেচেদা আমাদের চেম্বার থাকে, এবং এবার মেচেদা চেম্বারে ডক্টর বি শর্মা নিজেই কিন্তু থাকছেন, তাছাড়া ডক্টর এন ভট্টাচার্য কিন্তু থাকেন। তবে যারা স্যারকে দেখাতে চাইছেন মেচেদা এবং খড়গপুরে চলে আসুন, কারণ সামনে মেচেদা এবং খড়গপুর চেম্বারে কিন্তু স্যার নিজে থাকছেন আপনাদের জন্য। তাই সময় নষ্ট না করে স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে ফোন করুন এবং নাম নথিভুক্ত করুন।
তার পাশাপাশি বলবো শিলিগুড়ি আমাদের একটি গুরুত্বপূর্ণ নর্থ বেঙ্গলের চেম্বার, সেখানে ডক্টর এস ঘোষালকে আপনারা পাচ্ছেন। বহরমপুর এবং কৃষ্ণনগর এই দুটি সেন্টারেই কিন্তু থাকছেন ডক্টর এ হালদার। পাশাপাশি জামশেদপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। চেম্বার কিন্তু আমাদের রয়েছে অবশ্যই হেরিয়াতে, হেরিয়াও কিন্তু এবারে স্যারকে পাচ্ছেন অর্থাৎ ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। আরামবাগ চেম্বারে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ক্যানিং চেম্বারে পাচ্ছেন ডক্টর আর দেকে। চেম্বার রয়েছে আসানসোলে, প্রত্যেকবারের মতন এবারও কিন্তু স্যার থাকছেন অর্থাৎ ডক্টর বি শর্মা কিন্তু আসানসোল চেম্বারে থাকছেন। বর্ধমানে আমাদের চেম্বার রয়েছে, থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, বাঁকুড়ায় থাকছেন ডক্টর এ হালদার, মালদা চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, কাকদ্বীপ চেম্বারে পাচ্ছেন ডক্টর এস খানকে, পুরুলিয়া পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস খানকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁয় পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। গুয়াহাটি এবং ডিব্রুগড় আসামের দুটি গুরুত্বপূর্ণ সেন্টার এবং এই দুটি জায়গাতেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। হলদিয়ায় আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে পাচ্ছেন, রায়গঞ্জে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, ত্রিপুরার বন্ধুরা আগরতলা এবারে কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পাচ্ছেন অবশ্যই আসামের আরেকটি চেম্বার শিলচর এবং সেখানেও কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পাচ্ছেন আলিপুরদুয়ারে ডক্টর বি শর্মাকে এবং তার পাশাপাশি কলকাতায় তো আমাদের সেন্টার রয়েছে। চাইলে আপনি মধ্যমগ্রামে যোগাযোগ করতে পারেন, আপনি হাজরায় যোগাযোগ করতে পারেন, শিশুমঙ্গল হসপিটালের একদম অপোজিটে আমাদের চেম্বার রয়েছে, হাতিবাগান একটি গুরুত্বপূর্ণ স্থান, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন, খিদিরপুরে আমাদের কিন্তু চেম্বার রয়েছে। চেম্বার রয়েছে হাওড়ায়, শিবপুরে পাচ্ছেন, বালিটিকুড়ি বাজার ঘোষপাড়ায় পাচ্ছেন এবং অবশ্যই কিন্তু বেলুড়ে পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার দিকে যারা রয়েছেন তারা আমতলা চেম্বারে অনায়াসে কিন্তু যোগাযোগ করতে পারেন। মাসে একটি রবিবার করে কিন্তু ডক্টর বি শর্মা, যাকে পাওয়ার জন্য আপনারা উদ্গ্রীব থাকেন, তিনি কিন্তু রবিবার করে সময় দিচ্ছেন, যদিও বাকি রবিবারগুলো স্যার কলকাতার বাইরে থাকেন, তাই একটি রবিবারে পাচ্ছেন। কোন রবিবার পাচ্ছেন বিস্তারিত ভাবে জানতে স্ক্রিনে দেবো আমাদের হেল্পলাইন নাম্বারে, প্লিজ একটু ফোন করে নেবেন। কে আছেন আমাদের সাথে একটু দেখবো। নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার। হ্যালো, হ্যাঁ কে বলছেন বলুন। নমস্কার। হ্যাঁ আমি রঞ্জিতা বলছি, কোথা থেকে ফোন করছেন? হুগলি। হুগলি থেকে ফোন করছেন, বলুন কি সমস্যা আছে? হ্যাঁ, স্কুল করার সময় ব্লাড আছে আর মাঝে মাঝে চুলকানি হয়। আচ্ছা, মানে স্টুল করার সময় না পেচ্ছাপ করার সময়? স্কুল করার সময়। স্টুল করার সময় ইচিং করছে আর ব্লাড আসছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার ওখানে কি কোনো রকম স্কিনের মতো মাংস মতো গ্যাস মতো কিছু বেরিয়েছে? হ্যাঁ, একটু মানে অনুভব করছি যে মাংসটা মানে নিচের দিকে নামে। হ্যাঁ, সেটা আপনার হেমোরয়েডস হয়েছে, পাইলস হয়েছে, ঠিক আছে, যাকে আমরা অর্শ বলি। এটা মাঝে মাঝে আমি জ্বালাও করে, আর মাঝে মাঝে যখন ব্লাড আসে তখন মানে অনেক জ্বালা আপনি করে। কোনো ডাক্তারকে দেখিয়েছেন? না, এটা দেখাই। আচ্ছা, আপনি ডাক্তারকে যখন দেখাবেন তখন আপনাকে একটাই কথা বলবে যে এটা ভালো হবে না, এটা আপনাকে সার্জারি করতে হবে, অপারেশন করতে হবে, ঠিক আছে? কিন্তু আমি বলবো কোন ভুল করে অপারেশন করবেন না। অপারেশন করে আপনি সমস্যা থেকে সমাধান পাবেন না, আবার এই প্রবলেমটা আসবে, ঠিক আছে? তো বারে বার যদি আপনি অপারেশন করবেন আপনার আরও ক্ষতি হবে। তো আমি আপনাকে বলবো উইদাউট সার্জারি যদি সুস্থ হতে চান, আপনি হুগলিতে আমাদের আরামবাগেও চেম্বার আছে, বা আপনি চাইলে আপনি বেলুড় চেম্বারেও আসতে পারেন, যেটা কালকে আমি বেলুড়ে থাকবো। তো আপনি ওখানে এসে দেখান, যেখানে আমি আপনার কিছু বলে দেবো লাইফস্টাইলটা আপনার কিভাবে কি থাকতে হবে বা কি করলে সমস্যা থেকে পুরোপুরি আপনি বেরোবেন। একদম, প্রচুর মানুষ সমস্যা থেকে বের হয়ে এসেছেন, আর জানেন তো তারা আপনাদের জন্য বেশ কিছু ভালো বার্তাও রেখেছেন। ঠিক সেরকম কিছু কথা শুনবো, তারপর ফিরে আসবো অনুষ্ঠান। কোথায় বাড়ি আপনার? কৈখালী রামকৃষ্ণপল্লী। কি রোগে ভুগছিলেন আপনি? আর্থারাইটিস, হাঁটুর ব্যথা। কতদিন ধরে ভুগছেন? তা 10-15 বছর হবে। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করেছিলেন? অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম, কিন্তু কোনো ইয়ে হয়নি। অ্যালোপ্যাথিকে কোনো সুরাহা পাননি? কোনো সুহারা পাইনি। ডক্টর বি শর্মার কাছে কবে আসেন আপনি? ওনার কাছে তো এসেছে 15 দিন হলো। মানে 2 সপ্তাহ। 2 সপ্তাহ আপনি ওষুধ খেয়েছিলেন ওনার? খেয়েছি। খেয়ে এখন কেমন আছেন? খেয়ে এখন আমি খুবই ভালো আছি। মানে আগের তুলনায় আপনি অনেকটা আগের তুলনায় সুস্থ? অনেকে সুস্থ, হাঁটতেও পারছি। এতদিন হাঁটতে পারতাম না। মানে হাঁটতে পারতেন না, এখন হাঁটছেন? এখন হাঁটতে পারছি। এনভিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে এখন অনেকটা সুস্থ অনেকটাই আপনি? ভালো। ওকে। আপনার নাম কি? নাম প্রবীর মণ্ডল, কোথায় থাকেন? সোনারপুর থানার অন্তর্গত নবাসান গ্রাম। আচ্ছা, আপনার কি অসুখ হয়েছিল? অসুখ হয়েছিল আর্থারাইটিস, হ্যাঁ, মানে কোমরের যন্ত্রণা হতো, পায়খানারও সমস্যা ছিল। আচ্ছা, এখানে আপনি কতদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন? 15 দিন। আচ্ছা, এখানে ট্রিটমেন্ট করিয়ে কেমন এখন আছেন 15 দিনের ওষুধ খেয়ে? আপাতত অনেকটাই ভালো। আচ্ছা, আপনার মানে এমনি আর কি কি সমস্যা ছিল?
কোমরের যন্ত্রণা ছাড়াও আর কিছু সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়া আর এই অ্যালার্জি বা এই সব সমস্যাগুলি, কানে ঠান্ডা লেগে যন্ত্রণা হতো, আচ্ছা, সেটা অনেকটা কমেছে এই 15 তো দিনের 15 দিনে ওষুধ খেয়ে আপনি অনেক উপকার পেয়েছেন। অনেকটা উপকার পেয়েছে। কোথায় বাড়ি? কি রোগে ভুগছিলেন আপনি? কোমরের ব্যথা, পায়ের ব্যথা, নার্ভ ব্লক ছিল। কতদিন ধরে এই রোগে ভুগছেন? নার্ভ ব্লকটা কিছুদিন হয়েছিল, কোমরের ব্যথাটা 6-7 বছর। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্টটা করিয়েছিলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? ওই ব্যথা সেরে যেত, আবার ব্যথা হয়ে যেত। মানে যতদিন ট্রিটমেন্ট করিয়েছেন ওষুধ খেলে ঠিক থাকতেন, আবার আগের মতো? হ্যাঁ, ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? মাস 6। মাস 6। 6 মাস ওষুধ খেয়ে এখন আপনি কতটা সুস্থ আছেন? এখন ভালোই সুস্থ আছি। ভালোই হয়েছেন, তাই তো? তাহলে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্টে এখন সুস্থ। সুস্থ আছি। আর রিপোর্টটা ডাক্তারবাবু বললেন ভালো হয়ে গেছে। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় দাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে ডুমুর ব্লক। কি রোগে ভুগছেন আপনি? আমি এখন ওই পেচ্ছাপের রোগের জন্যই ভুগছি। মানে পোস্টেডের প্রবলেম? Prostate-এর আর কি problem। প্রবলেম আছে আপনার? আর সেরকম কোনো প্রবলেম নেই। কিডনির যে সমস্ত প্রবলেম ছিল, আচ্ছা, হ্যাঁ, আমি- কিডনির সমস্যায় কি আগে ভুগছিলেন? না, আমি তো কিডনির সমস্যা ভুগিনি। আচ্ছা, তবে পেচ্ছাপটা ক্লিয়ার হচ্ছিল না বলে ওই সমস্যাটা ফিল করছিলেন। ফিল মনে করছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন? এই জায়গায় অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছিলাম, অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্টটা করে কোনো সুরাহা পেয়েছিলেন? পুরা কিছু পাইনি। মানে কিছুই এবং পাননি? কিছুই পাইনি, বেড়ে গেল। আচ্ছা, অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করে আপনার বেড়ে গেছিল? বেড়ে যাওয়ার পর আমি জুন মাসের 6 তারিখে আমাকে অপারেশনের ডেট দেয়। আমি অপারেশন না করে আমি এই 6 তারিখ, অপারেশনটা না করে আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, যোগাযোগ করে এবং প্রমোদ শর্মা এবং নিরঞ্জনা ভট্টাচার্য আচ্ছা। যোগাযোগ করে আমি ওনার প্রোগ্রাম দেখে এই ওষুধ খেয়ে 15 দিনের ওষুধ খেয়ে আমি যখন সুস্থ। নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের ভরসা এবং বিশ্বাসের অনুষ্ঠান নিয়ে আমরা কিন্তু পথ চলা শুরু করলাম, কারণ এই অনুষ্ঠান মানুষের মুখে হাসি ফুটিয়েছে। এই অনুষ্ঠান অনেক দিনের না হওয়া কাজকে আবার নতুন করে শুরু করতে পেরেছে। এই অনুষ্ঠান আপনার অনেক স্বপ্নকে পূরণ করেছে। আর জানেন তো, বারবার যে কথাটা বলছি, ভীষণ আনন্দে রয়েছি, কারণ একটা নতুন বছরে রয়েছি, নতুন বছরের স্বাদ উপলব্ধি করার একটা অঙ্গীকারে রয়েছি। নতুন বছরে অনেক কিছু পেতে চাই এবং সেখানে কিন্তু সেই পুরনো ক্লান্তিগুলোকে একেবারে ঝেড়ে পুছে সাফ করতে চাই। অনেকের একটা অভিযোগ থাকে, খেতে বড্ড বেশি ভালোবাসি, কিন্তু সুগার বা ডায়াবেটিসের কারণে খাওয়া একেবারে বন্ধ হয়ে গিয়েছে। পাইলস, ফিশার, ফিস্টুলার মতন সমস্যা, এবং সেখানেও কিন্তু অনেক পছন্দের খাবারকে আমাকে পরিত্যাগ করতে হয়েছে। বা প্রেশারের সমস্যা বা আর্থারাইটিসের মতন সমস্যা রয়েছে, বা আমার এমন কিছু ক্রিটিক্যাল সমস্যা রয়েছে, তার জন্য আমার ভালো লাগার কাজগুলোকে আমাকে বন্ধ করে দিতে হয়েছে। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার সবসময় বলে না যে আপনি অপ্রয়োজনীয় খাবারগুলোকে বেশি বেশি করে খান, তবে হ্যাঁ, আপনার পছন্দের খাবারগুলোকে একটু তো উপলব্ধি নিশ্চয়ই করবেন, বা নিজেকে সুস্থ রাখুন, সুস্থ রেখে নিজেকে, নিজের জীবনের স্বাদগুলোকে উপলব্ধি করুন। আজকে ঠিক এরকমই কিছু বিষয় আমি আলোচনা করব। বারবার স্বাদের কথা কেন বলছি বলুন তো? কারণ এই স্বাদের থেকে আমাদের অনেকগুলো রোগের সূচনা। এক তো পেটের সমস্যা, এবং দীর্ঘদিনের পেটের সমস্যা আমাদের কোষ্ঠকাঠিন্য অর্থাৎ আমাদের কনস্টিপেশন নিয়ে আসে, এবং কনস্টিপেশন ধীরে ধীরে কিন্তু আমাদের পাইলসের মতো সমস্যা নিয়ে আসে। পাইলসের সমস্যায় ভুগছি আমরা। শীতকাল বা এই উৎসবের মৌসুমগুলোতে কিন্তু আবার পাইলসের সমস্যাটা বেড়ে যাওয়ারও কিন্তু প্রবণতা অনেকটা প্রখর হয়ে যায়। তাই আজকে ঠিক এই বিষয়টাকে নিয়ে আপনাদের জন্য আলোচনা করব। আর আলোচনা করব সেই মানুষটির সাথে, যে মানুষটি আপনার আলোচ্য বিষয়ের সব থেকে পছন্দের তালিকায় থাকেন বা শীর্ষ তালিকায় থাকেন, অর্থাৎ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমেই স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। পাশাপাশি রয়েছেন আমাদের বন্ধুরা, এবং অনুষ্ঠান শুরু করতে না করতে ফোনেও কিন্তু বন্ধু চলে এসেছেন। স্যার, তাহলে একটু ফোনের বন্ধুর সঙ্গে কথা বলিনি, কে আছেন একটু বলবেন? নমস্কার, ঝাড়গ্রাম থেকে নন্দদুলার দেশ বলছি। ঝাড়গ্রাম থেকে বলছেন? হ্যাঁ, বলুন দাদা, কি সমস্যা আছে? আমার পাইলসের প্রবলেম আছে। পাইলসের সমস্যা আছে? হ্যাঁ, বলুন দাদা, কতদিনের সমস্যা? সমস্যা আমার প্রথমে 5 বছর আগে শুধু পায়খানার সময় একটু ব্লিডিং হতো হালকা। তারপরে একটা হোমিওপ্যাথিক খেয়েছিলাম, যেটা ঠিক হয়ে গেলে বছর 5 কিছু থাকে না। তারপরে রিসেন্ট আপনার কি কোষ্ঠকাঠিন্য আছে? একটা ছোট,
ওই মলদার সাইডে ছোট ফুসকুড়ির মতো হয়েছিল। এটা আপনার কি allopathic কষ্টকাঠি পেট পরিষ্কার হয় আপনার? হ্যাঁ পায়খানা কি পরিষ্কার হয় আপনার? হ্যাঁ, পায়খানা এখন পরিষ্কারই হয়, আগে গন্ডগোল ছিল একটু। মন দিয়ে আজ প্রোগ্রামটা শুনবেন, কেন কি আপনি যে টপিকটা নিয়ে আজকে ফোন করলেন, যে সমস্যা নিয়ে, আর এইটা নিয়ে আজকে আলোচনা আছে, ঠিক আছে? তো মন দিয়ে প্রোগ্রামটা শুনুন। আর এটাও মাথায় রাখুন কি ঝাড়গ্রাম থেকে আপনার সামনে হচ্ছে খড়গপুর, ঠিক আছে? তো খড়গপুরেও আমি আগামী শনিবার মানে পরশু দিনই আমি থাকবো। তা আপনি যদি পারেন আপনি খড়গপুর চেম্বারে এসে আমাকে এসে দেখা করতে পারেন, ঠিক আছে? যেহেতু খড়গপুরটা আমি অনেকদিন পর যাচ্ছি। তো আজকে যে টপিকটা আপনি যে প্রবলেম নিয়ে ফোন করলেন, তো আমাদের আজকে টপিকও আছে পাইলস ফিস্টুলা ফিশার নিয়ে। আমি টপিকটা কেন চুজ করলাম, কারণটা হচ্ছে কি এখানে মানুষরা কিন্তু কনফিউজ থাকে, এই ফিশার রয়েছে না ফিস্টুলা হয়েছে না পাইলস রয়েছে। তো এই যে প্রবলেমটা কেন হয় বা এই সিমটমসগুলো কি, রোগটা তো একদিনে হয় না, অনেক দিন হতে 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 যখন সিভিয়ার জায়গা পৌঁছে যায় তখন আপনি বুঝতে পারেন যে আমার এই সমস্যাটা হয়ে গেল। আর তখন আর কিছু থাকে না অপশন, সেটা থাকে একমাত্র আপনার কাছে সার্জারি, অপারেশন। আর বারবার এই কথাটা আমরা বলেছি কি অপারেশন করে আপনি সমস্যা থেকে সমাধান কোনোদিন পেতে পারবেন না, আপনার সমস্যাটাকে আপনি বাড়িয়ে নেবেন। এবার আপনি বলছেন এটা কি বলছেন, এটা একদম বাস্তব কথা কি আপনি সমস্যাটাকে আপনি বাড়িয়ে নেবেন। কিভাবে আমি আপনাকে আজকে বোঝাবো। তো দেখুন, আপনার যে পাইলসের যে সমস্যাটা তাকে আমরা বাংলাতে আমরা অর্শ বলি। এবার এটা দু রকমের হয়, একসময় হয় ব্লিডিং আর একটা হচ্ছে নন ব্লিডিং, মানে একটার মধ্যে আপনার ব্লিডিং হবে আর একটার মধ্যে নন ব্লিডিং হবে। তো এই যে প্রবলেমটা কি হয়, আপনার মূল কারণ হচ্ছে আমাদের কিন্তু কোষ্ঠকাঠিন্য, যেটা আপনি ফোন করলেন আপনাকে আমি একটা কথা বললাম কি আপনার পেট পরিষ্কার হয় কিনা। তো কারণটা হচ্ছে কি যখনই আপনার কোষ্ঠকাঠিন্য হয়, আপনার যখনই স্টুল করতে যান, তখনই যখন স্টুল করার সময় আপনার যদি প্রেশার দেন তখন আপনার কি হয়, রেকটামের মধ্যে কিন্তু প্রেশার পড়ে, ঠিক আছে? এনএসের মধ্যে যখনই আপনার প্রেশারটা পড়বে তখনই আপনার কি হয়, সেখানে অনেক সময় ব্লিডিং হয়, অনেক সময় ব্লিডিং হয় না। তো সেখান থেকে কি হয়, আপনার একটা মাংসপিণ্ড একটা গ্রোথ করতে চালু হয়, যেটা আপনি বললেন যে আমার ফুসকুড়ির মতন রয়েছে। তো এটাই হচ্ছে আপনি জানতে পারবেন কি আমার কিন্তু হেমোরাইডস মানে অর্শ মানে পাইলস আপনার আছে, ঠিক আছে? যখন আপনার গ্যাস মতন বেরিয়েছে। কিন্তু ফিশারের মধ্যে আবার আলাদা, আপনার কিন্তু কোনো রকম গ্যাস ফ্যাস কিছু বেরোবে না, ঠিক আছে? এটা কি হয়, এটা জাস্ট হচ্ছে যেরকম আমরা শীতকালে আমার ঠোঁটগুলো ফেটে যায়, ঠিক আছে? ঠোঁটগুলো যখনই ফেটে যায় তখন কি হয়, আমাদের রক্ত বেরোয়, ঠিক এরকম হচ্ছে ফিশার। তো সিমটমসগুলো কি থাকে, সিমটমসগুলো থাকে যেটা হচ্ছে আপনার ব্যথা করবে, জ্বালা করবে, ইচিং করবে, অস্বস্তি ভাব হবে। আপনি যখনই স্টুল হয়ে গেল, স্টুল পাস হয়ে যাওয়ার পরও কিন্তু আপনার মনে হবে কেমন একটা অস্বস্তি ফিল হচ্ছে। তো এইগুলো হচ্ছে সিমটমস অফ হেমোরাইডস ফিশার ফিস্টুলা, ঠিক আছে? সিমটমসগুলো কিন্তু ওই রকমই থাকে। আচ্ছা, এবার যেটা আমি বললাম ফিশার কাকে বলা হয়, ফিশার যেটা হচ্ছে আপনার স্টুল যখন পাস করার সময় আপনার যখন রেকটামটা যখন আপনার কেটে যায়, এর মধ্যে আপনার ব্লিডিং হয়, ব্লিডিং হওয়ার পর আপনার সিভিয়ার কিন্তু পেন হয়, যেখানে পেন কিলার খাওয়ার পরও কিন্তু আপনার ব্যথাটা কমবে না, এরকম সিচুয়েশনে পৌঁছে যায়, ঠিক আছে? তখন আপনাকে জ্বালাও করবে। তো এর মধ্যে আপনার কিন্তু মাংস মানে কোনো রকম গ্যাস আপনার বেরোবে না, এটা হচ্ছে ফিশার। যখন আপনার প্রেশার হয়ে কেটে যাচ্ছে তাকে ফিশার বলা হয়। এবার যখন আপনার কেটে যাওয়ার পর সেখান থেকে যদি আপনার কোনো রকম গ্যাস বেরোচ্ছে, সেটা কিন্তু অর্শ হলো। তো ফিশার আর অর্শটা কি ডিফারেন্স, এটা আপনাকে আমি বুঝিয়ে দিলাম। সিমটমসগুলো কি কি হয় সেটা আপনাকে বুঝিয়ে দিলাম, কিভাবে চিকিৎসা হয় সেটা আপনাকে বলবো। এবার আমি আসবো ফিস্টুলার কাকে বলা হয়। একদম অবশ্যই স্যার আমরা শুনবো, তবে তার আগে শুনে নি বন্ধুর কি সমস্যা রয়েছে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? হুগলি থেকে প্রকাশ কুমার ঘোষ বলছি। হুগলি থেকে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ বলুন দাদা, কি সমস্যা আছে? আমার ওয়াইফের থাইরয়েড টেস্ট করেছি, ওইটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন হচ্ছে রেজাল্ট হচ্ছে 4.57, আর এই থাইরক্সিন 84 করেছি, ওটা 1.09। হ্যাঁ, এটা করেছি। আর কোলেস্ট্রল ট্রাইগ্লিসাইড করেছি, ওইগুলো আপনার রেজাল্ট হয়েছে 236, আর ট্রাইগ্লিসাইড হচ্ছে 233। এখন কি ওষুধ খাচ্ছেন উনি? খেতে হবে থাইরয়েডের? না না, থাইরয়েডের ওষুধ কি উনি খাচ্ছেন এখন? থাইরয়েড ওষুধ ডাক্তারবাবু দেখিয়েছিলাম, ডাক্তারবাবু দিয়েছেন 25 mg। আচ্ছা, মানে থাইরয়েড ওষুধও খাচ্ছে, কোলেস্ট্রল ওষুধও খাচ্ছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা দেখুন, থাইরয়েডের যে ওষুধটা খাচ্ছেন না, সেই কারণের জন্য থাইরয়েডটা এখন নর্মাল রেঞ্জের মধ্যে রয়েছে। যেহেতু ওষুধটা খাচ্ছে, যখনই বন্ধ করে দেবে তখন কিন্তু থাইরয়েডটা আবার বেড়ে যাবে। তো এটা ভাববেন না কি আপনার থাইরয়েড ওষুধটা খেতে হবে না,
আপনি যে ওষুধটা খাচ্ছেন সেটা আপনাকে খেয়ে যেতে হবে। আপনি যে ডাক্তারবাবু আপনাকে দিয়েছিল ওষুধটা, তাকে যখন আপনি জিজ্ঞেস করবেন তো সেটা আপনাকে বলবেন কি মৃত্যু অবধি ওষুধটা কিন্তু খাইয়ে যেতে হবে। এটা হলো থাইরয়েডে। কোলেস্ট্রলে যে আপনি ওষুধটা খাওয়াচ্ছেন সেটা খেলেও কিন্তু কোলেস্ট্রলটা কমছে না। আপনি এটা বলেন ট্রাইগ্লিসাইড আমার রয়েছে 233, ট্রাইগ্লিসাইডটা কিন্তু হাই আছে, ঠিক আছে। তো গুড কোলেস্ট্রল এবং ব্যাড কোলেস্ট্রল দুটোই বাড়া রয়েছে। তো আপনার ওষুধ খেয়ে থাইরয়েডটা বর্ডার লাইনে আছে, ওষুধ খেয়ে কোলেস্ট্রলটা বেশি রয়েছে। এবার এই দলদল থেকে আপনাকে বেরোতে হবে। যে কথাটা আপনাকে বললাম কি মৃত্যু অবধি আপনাকে ওষুধ খেতে হবে, তো চিকিৎসা সেটা হলে হয় না। চিকিৎসাটা নির্দিষ্ট একটা টাইমের মধ্যে আমার ওষুধ কিন্তু বন্ধ হবে। উইদাউট মেডিসিন আমি কিন্তু ভালো থাকবো, সেই চিকিৎসাটা আপনি করুন, ঠিক না। আপনি থাইরয়েডের যে ওষুধটা খাচ্ছেন সেটা আমরা একবার নয় বহুবার বলেছি সাপের বিষ দিয়ে তৈরি করা হয়, ঠিক আছে। তো সেই ওষুধটা আপনি খাইয়ে আপনি কন্ট্রোল করতে পারছেন, ভালো হচ্ছে না, আবার বাড়বে। কোলেস্ট্রল ওষুধ দীর্ঘদিন খাওয়ার পর এই ক্যান্সার হয়ে যায়, মানে এতটা ব্লাডটা ঠিক করে দেয়, থিকনেসটা বাড়িয়ে দেয়, সেখানে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো আপনি সেই মেডিসিনটা আপনি খাওয়াচ্ছেন, খাওয়াতে হবে আপনাকে, যেহেতু আপনার রিপোর্টটা কিন্তু খারাপ আছে। কিন্তু সলভ কি করে করবেন? তো চিকিৎসা আপনাকে করতে হবে। থাইরয়েডে কোলেস্ট্রলে প্রপার চিকিৎসা আছে, যেটা করলে আপনাকে ওষুধ খেতে হবে না। উইদাউট মেডিসিন আপনি কোলেস্ট্রল আর থাইরয়েডকে ভালো করতে পারবেন। তো সেই পদ্ধতি আপনি বার করুন, ঠিক না। তো এখন আপনি আমাকে ফোন করলেন, আমি আপনাকে এখান থেকে একবারও বলবো না কি আপনি ওষুধ বন্ধ করে দিন। আপনি যেটা খাচ্ছেন খান। যখন আপনি আমাদের কাছে আসবেন তখন আপনার রিপোর্টটা আপনার নিয়ে আসবেন, কি ওষুধ খাচ্ছেন সেটা নিয়ে আসবেন। আমরা আপনাকে আস্তে আস্তে করে এটা ওষুধগুলো সব বন্ধ করাবো। তখন আপনাকে দেখাবো কি উইদাউট মেডিসিন আপনি কি করে ভালো হবেন, ঠিক আছে। তো হুগলি থেকে যে সামনে চেম্বার আছে বেলুড়ে, কালকে আমি থাকছি, যদি আসতে পারেন কালকে আপনি এই নাম্বারে হেল্পলাইন নাম্বারে যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে পারেন। একদম ঠিক কথা। এবং আয়ুর্বেদ কিন্তু অনেক কিছু করতে পারে, তার দৃষ্টান্ত তার প্রমাণ কিন্তু আমরা পেয়েছি। এবং দেখবেন ক্লাসে অনেক স্টুডেন্ট একটাই বই পড়ছে কিন্তু ফার্স্ট কিন্তু তারপরে একজনই কিন্তু হয়। ঠিক একই রকম ভাবে আপনার আশেপাশে অনেক আয়ুর্বেদ সেন্টার হয়তো আপনি পাবেন, কিন্তু একদম শ্রেষ্ঠত্বের শীর্ষে কিন্তু এনবিপি রয়েছে। এটা আমাদের কথা না, এটা আপনাদের কথা, আপনাদের রেজাল্ট কিন্তু এটা বলছে। তাই নির্বাচনটা সঠিকভাবে করবেন। পায়েলস ফিশার শুনলাম বোধহয় স্যার, ফিস্টুলাটা শোনা বোধহয় বাকি, শুনে নেব। এক্স্যাক্টলি, ফিস্টুলাটা দেখুন একটু ডিফারেন্ট আছে। এবার ডিফারেন্টটা কি, মানে আপনার যে রেকটামের জায়গা, মানে স্টুলের যে জায়গাটা, সেখানে কিন্তু কোনো রকম সমস্যা হয় না। সেটা আবার কিছু জায়গায় সোলেটা হয়। মানে ধরুন আপনার রেকটাম আপনার রয়েছে এই জায়গাটা, তো আপনার কি হবে ঠিক ওর পাশে, ঠিক আছে, মানে ডান দিক বাঁ দিক যে সার্কেলটা আছে সেখান থেকে আপনার একটা পয়েন্ট হবে। সেখানে কি হবে, সেখানে কিন্তু কোনো রকম রক্ত বেরোবে না, সেখানে কি হবে পুষ বেরোতে থাকে। একটা ফোড়া হয় না, ফোড়া যখন ফেটে যায় তখন কি রকম আপনার পুষটা বেরোতে থাকে, ঠিক এটাই হচ্ছে আপনার ফিস্টুলা। এই ফিস্টুলার মধ্যে কি আছে, যখনই আপনার রসটা কাটছে, ঠিক আছে, একটা সময় হবে যখন আপনার রস কাটছে না, তখন কি হলো আপনার এটা ফোড়াটা পেকে যায়নি, তখন দেখবেন টিস 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 করবে, আপনার একটা অস্বস্তি ফিল হবে, ব্যথা হবে। যখনই ফেটে যাবে তখন আপনি আরাম পাবেন। আর সবসময় কিন্তু রসটা আপনার পড়তে থাকবে, ঠিক আছে। আপনি তো কোনো রকম যদি আন্ডারবিয়ার আপনি জাঙ্গে যখন পড়ছেন তখন দেখবেন ওটা ভেজা ভেজা ভাবটা সবসময় থাকবে। তো এটা আরো খারাপ। কেন খারাপ বললাম কি, এটা পুষটা যে বেরোচ্ছে মানে নিশ্চয়ই তাহলে ইনফেকশন আছে, ইনফেকশন হলেই তো পুষটা বেরোয়। তো ইনফেকশন এইরকম কি একটা ইনফেকশন আছে যেখানে আপনি ভালোই হয় না, ঠিক আছে, যেখানে আপনি সার্জারি করে দেওয়ার পর হয়তো সেই জায়গাটা ঠিক রইলো, আবার অন্য জায়গা থেকে বার হয়ে যায়, আবার ঠিক বেরোতে থাকে। কারণটা হচ্ছে কি, ফিস্টুলা যে চিকিৎসাটা হয় বা সার্জারিটা যেটা হয় সেটা আপনি কি করেন, যেই আপনি টার্গেট করেন কি যেখানে আমার প্রবলেমটা রয়েছে, আপনি শুধু সেটাকে টার্গেট নিয়ে চলেন। কিন্তু অ্যাকচুয়ালি ফিস্টুলা সেরকম আপনার নয়। ফিস্টুলা কি হয়, আমাদের যে রেকটামটা রয়েছে, আমাদের যে মানে আমাদের কলন রয়েছে, কলনের মধ্যে যে রাস্তাটা রয়েছে, স্টুলের রাস্তাটা ঠিক উপরে একটা আলাদা একটা জায়গা করে, ঠিক আছে, আলাদা একটা মুখ তৈরি করে, যেখানে আলাদা করে একটা পাইপলাইন তৈরি করে। এই পাইপলাইন থেকে কি হয়, আপনার কিন্তু সবসময় পুষটা বেরোতে থাকে। তো ইনফেকশনটা আপনার এই জায়গা নয়, ইনফেকশনটা আপনার কলনের মধ্যে যে রাস্তাটা রয়েছে তার মধ্যে রয়েছে। তো ট্রিটমেন্টটা তখনই হবে যখন আপনি টার্গেট ওকে করবেন, ঠিক আছে। তো এখানে আপনার কি হয় কি, ফিস্টুলা দেখতে পাচ্ছেন আপনি একটা, কিন্তু ভিতরে গিয়ে চ্যানেল তৈরি করে এই জিনিসটাকে পুরো আপনার গার্ড করে দেয়, মানে আপনার যে স্টুলে যে রাস্তাটা ওটা পুরো বন্ধ করে দেয়। তো এইটা হলো ফিস্টুলা, যেখানে আপনাকে ব্লিডিং না হয়, আপনার পুষ বেরোতে থাকে। তো যাদের এই সমস্যাটা রয়েছে তারা খুব ভালো করে জানে কি আমার এই প্রবলেমগুলো রয়েছে। এবার যাদের হয়নি তারা এই প্রোগ্রাম দেখার পর তারা আজকে জেনে গেল কি ফিস্টুলা কি, ফিশার কি আর পাইলস কি। এইবার এই তিনটে জিনিসেই মূল কারণই হচ্ছে আমাদের কোষ্ঠকাঠিন্য। কেন কি কারণটা হচ্ছে এটা কলনের মধ্যেই সমস্যাটা। তো এখানে আপনাকে একটা জিনিস রাখতে হবে কি, আপনার স্টুলটাকে কি করে নরম রাখবেন, খাবারের মধ্যে কি করে ফাইবার খাবারটাকে আপনি বাড়াবেন, সেটা আপনাকে টার্গেট করুন।
এইবার এর উপায়টা কি সেটার মধ্যে আনবো। অবশ্যই সেটা আমরা নিশ্চয়ই শুনে নেবো, কারণ সমস্যা তো আমাদের, সমাধানটা আমাদেরই কিন্তু খুঁজে নিতে হবে। কে আছেন একটু বলবেন? নমস্কার। আমি অনিতা মন্ডল বলছি জামশেদপুর থেকে। জামশেদপুর থেকে, হ্যাঁ বলুন কি সমস্যা আছে? তো বলছি আমার হাতে ব্যথার জন্য আমি একবার ফোন করে বলেছিলাম, বুঝলেন? তো জামশেদপুরে আমি ডাক্তার দেখাবো, তো জামশেদপুরে মানে কোন তারিখে বসবেন উনি, ওইটা জানতে চাই। আগামী রবিবার, ঠিক আছে? রবিবার দিন না? হ্যাঁ, আগামী রবিবারে, কখন বসবেন? আগামী রবিবার দিন বসবে দুপুর 1টা থেকে 3টের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আর thank you, sir. আপনি দেখুন একটা নাম্বার যাচ্ছে না, যেটা লাস্টে 2737 আছে, হ্যাঁ। এই দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে ফোন করে আগে নামটা লিখে নিন, যাতে আপনি আসলে আপনার সঙ্গে অবশ্যই দেখা হয়, ঠিক আছে? কেন কি অ্যাপয়েন্টমেন্ট যদি না থাকে, নম্বরটা কবে লিখাবো? আজকে লিখে নিন। এই যে নাম্বারটা যাচ্ছে দেখুন, দেখতে পাচ্ছেন 2737 আছে। আমি বলে দিচ্ছি ম্যাডাম, আপনাকে আরেকবার নাম্বারটা বলে দিচ্ছি। আপনি দেখুন টিভি স্ক্রিনে কিন্তু যাচ্ছে 9830235527 বা 37, হয়তো 37টাও আপনি বেশি করে একটু দেখতে পাবেন। সেই নাম্বারটি মোবাইলে সেভ করুন বা খাতায় লিখুন। এরপর আমাদের অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর আপনি ওই নাম্বারে ফোন করে নিজের নামটা লিখিয়ে নিন যে আমি জামশেদপুর চেম্বারে ডক্টর দেখাতে আসবো রবিবারে, ঠিক আছে? আমি নাম্বারটা আবারও বলে দেবো, আপনি টিভি স্ক্রিনে একদম উপরের দিকে কিন্তু দেখতে পারবেন, তো সেই নাম্বারটি একটু লিখে নিন। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। সঙ্গে থাকুন। আর এ কারণেই বোধহয় স্যার প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু এনবিপি কে আপনি পৌঁছে দিয়েছেন, যে কোনো বন্ধুকে, এই যে আমাদের এজেন্ট যে বন্ধুরা আমাদের অনুষ্ঠান দেখেন, তাদের হাঁটু ব্যথা, কারোর কোমরে ব্যথা, তাদের জামশেদপুর থেকে কলকাতা আসা অসম্ভব ব্যাপার। কলকাতা থেকে চিকিৎসক কিন্তু আমাদের ছুটে যাচ্ছে জামশেদপুর বা আমাদের প্রত্যেকটি জেলাতে। এটা বোধহয় সুবিধার আরেকটা না, দিক। দেখুন যে ব্যাপারটা এটা নয় কি প্রবলেম হলে মানুষ ছোটে না। আজকে দেখুন কথা কথাতে মানুষ আসলে কি ভেলোর চলে যায়, কথা কথাতে না কি মানুষ হায়দ্রাবাদ চলে যায়। তো যার রোগ আছে তার জ্বালাতে তারা যায়, সেটা ব্যাপার নয়। কিন্তু আর ব্যাপারটা কি হয়ে যায় কি, যে মানুষটা যখন অ্যাপয়েন্টমেন্ট পায় বা যখন যাবে তখনই কিন্তু প্রবলেমটা কিন্তু অনেকটা বেড়ে যায়। আবার এই কারণের জন্যই আমরা কিন্তু এটা বলবো না কি আমাদের হেড অফিস যে কলকাতাতে যে মধ্যমগ্রামে রয়েছে বা আমাদের সাউথ কলকাতাতে আমাদের ল্যান্সডাউনে রয়েছে, এই দুটো চেম্বার একটা ভাইটাল চেম্বার। ভাইটাল চেম্বার কেন বললাম, কেন কি এখানে আপনি যে ট্রিটমেন্টটা পাবেন সেটা অবশ্যই সেই ট্রিটমেন্টটা আপনি বাইরে পাবেন না, এটা একটা ম্যাটার আছে। কারণটা হচ্ছে কি, এখানে আমরা শুধু মেডিসিন নয়, সেখানে আমাদের পঞ্চকর্ম থেরাপি, অনেক আলাদা আলাদা আমাদের পার্ট আছে, সেখানেও আপনি পাবেন, মাল্টিপল পাবেন। হ্যাঁ, কিন্তু একটা মানুষ যখন ব্যথা হচ্ছে, সেই ব্যথা নিয়ে যখন আমরা বলবো কি আপনি কলকাতায় আসুন, তো সেটা কিন্তু সম্ভব হয় না। আমরা সেটাই বলবো কি আপনি নিয়ারেস্ট যে আপনার চেম্বারটা রয়েছে, মানে আপনার বাড়ির পাশে যে চেম্বারটা রয়েছে, সেখানেই আপনি আগে ভিজিট করুন। খাওয়া ওষুধ মেডিসিন নেওয়ার পর আপনি আগে সুস্থ হন। সুস্থ হওয়ার পর আপনার যখন ক্লাসটা উৎপন্ন হবে, তখন কিন্তু আপনি এসে কলকাতাতে ভিজিট করবেন, তখন আপনার একটা পার্মানেন্ট একটা সলিউশনটা বার হবে। কেমন? আজকে যে পেশেন্টটা ফোন করলো জামশেদপুর থেকে, এবং আপনার জন্য এটা সুবিধা আছে কি আপনি অবশ্যই আগামী রবিবার দিন দেখা করবেন ডাক্তারের সঙ্গে, দেখিয়ে আপনার প্রবলেমটা শর্ট আউট করবেন। কিন্তু দরকার যদি আপনি পড়ে, আপনি অবশ্যই কলকাতা আসবেন, কেন আসবেন না? ঠিক আছে? রোগটাকে সারাতে হবে, টার্গেট একটা রাখুন যে আমি কি করে রোগটাকে সারাবো, সেটা নিয়ে যদি আপনি চলেন, তাহলে আমার মনে হয় আগামী দিন আপনাকে মেডিসিন উপরে ডিপেন্ডেন্ট থাকতে হবে না। একদম, কারণ চয়েস আপনার কাছে কিন্তু অনেকগুলো রয়েছে। এই মুহূর্তে আমার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করার দরকার। আপনি আপনার জেলাতে আপনার বাড়ির কাছে এনবিবি কে পেয়ে যাচ্ছেন। আবার কিছুদিন চিকিৎসার পর আপনারা কিন্তু এটাও বলেন আমি একটু হেড অফিসে যাব, ডক্টর বি শর্মার সঙ্গে দেখা করব, বা এনবিপির হেড অফিসটা কোথায় আমি দেখব, সেখানে শুনেছি ফ্যাসিলিটি অনেক বেশি থাকে, সেখানে একটু ডাক্তারবাবুর সঙ্গে সাক্ষাৎ করব, সব সুযোগ রয়েছে। আপনার প্রেসক্রিপশন যদি এনবিপির হয়, আপনি পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের যে কোনো প্রান্তে আমাদের যে কোনো সেন্টারে গিয়ে আমাদের ডক্টরকে দেখাতে পারেন, তাতে আমাদের এবং আপনাদের কারোরই কোনো সমস্যা বা অসুবিধা কিন্তু নেই। কেউ আছেন ফোনে, দেখবো। নমস্কার, হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আমি ভুবনেশ্বর থেকে বলছি। ভুবনেশ্বর থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা হচ্ছে আমার মানে প্রচন্ড পরিমাণে মাথার চুল উঠে যাচ্ছে। আচ্ছা, বয়স কত আপনার? বয়স হচ্ছে 47 বছর। 47 বছর হচ্ছে। আচ্ছা, এই প্রবলেমের জন্য আপনি কোনো ডাক্তারকে দেখিয়েছেন? না, দেখাননি। দেখুন, প্রথম তো আপনাকে বলবো কি আপনি ভুবনেশ্বর থেকে বলছেন, তো ভুবনেশ্বরে আমাদের এখন অবধি কোনো চেম্বার নেই। তো আপনি দেখাতে গেলে আপনার কি অনলাইন ভিজিট আছে, যেটা আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, বলবেন ডাক্তারবাবুর সঙ্গে আমি অনলাইন দেখা দেবো, ঠিক আছে? তো
তো সেই পরিষেবাটা রয়েছে, যেখানে মানুষরা এখন যে কোভিড সিচুয়েশনের মধ্যে এই জিনিসটা আরো ইজি করে দিল, একটা ডাক্তারের সঙ্গে মানে আমি চেম্বারের মধ্যে না গিয়েও রুগীকে দেখাতে পারি। তো যারা দূরে আছে, যারা আজকে আমার বম্বেতে পেশেন্ট আছে, যারা পেশেন্ট আমাদের গুজরাটে রয়েছে, ইউপিতে রয়েছে, তো এই পেশেন্টগুলো কি প্রত্যেকবার কি আমাদের কাছে আসে? না, তাই নয়। তারা কি করে, আমাদেরকে অনলাইনে ভিজিট করে। ঠিক আছে, অনলাইনের মধ্যে আপনি কলের মধ্যে মানে ভিডিও কলের মধ্যে আপনি আমাদেরকে দেখাতে পারেন। তার সাথে সাথে যে মেডিসিনগুলো রয়েছে সেখানে আমরা কোরিয়ার করে আপনার কাছে পাঠিয়ে দেবো, সেখানে আপনি ট্রিটমেন্ট নিতে পারেন। এইবার আপনার প্রবলেমটা নিয়ে আসি হেয়ার ফলের সমস্যা। তো দেখুন, হেয়ার ফলের যে সমস্যাটা আপনি বললেন কি দীর্ঘদিন ধরে রয়েছে বা আপনি এখন অব্দি কোনো ডাক্তারকে দেখান, এই ভুলটা করতে যাবেন না। হেয়ার ফল মানে আপনি দেখুন, একটা যে কোনো জিনিসে একটা বয়স থাকে। তো যেরকম স্কিন একটা ডেড স্কিন হয়ে যায়, স্কিন মরে গেল, তখন আবার নতুন স্কিন আসে। ঠিক এরকমই কিছু কিছু হেয়ার আছে, চুলগুলো আছে, সেটা আমাদের কিন্তু ড্যামেজ হয়ে যায়, সেটা দরকার নেই। তো কিছু হেয়ার ফল যেটা হচ্ছে সেটা নিয়ে আপনি কিন্তু মাথা যন্ত্রণা করবেন না। কারণটা হচ্ছে কি, যখন দেখবেন আপনি যখন চুলটা যখন কাটিং করবেন, চুলটা যখন সেট করবেন, তো দেখবেন তার মধ্যে কিছু সাদা চুলগুলো রয়েছে, তারা কিন্তু সবসময় বেরিয়ে যায়। কেন বেরিয়ে যায়? কেন কি সেই চুলটা মরে গেছে। ঠিক আছে, তো মরে যাওয়ার জিনিসটা দেখবেন সামনে কিন্তু বেশি করে দেখা যায়। তো ঠিক ওই রকমই আপনার যে হেয়ার ফলটা হচ্ছে, তো হেয়ার ফল হওয়ার কারণটা জানুন। কিছু যদি আপনি চুল মানে চান করার সময় বা চুল আঁচড়ানোর সময় যদি আপনার 2-4টে যদি আপনার চুল উঠে যাচ্ছে, সেটা নিয়ে একদম আপনি চিন্তা করবেন না। কিন্তু যখন দেখবেন তার কোয়ান্টিটি বেশি হচ্ছে, তখন আপনি এটা দেখবেন কি আপনার চুলের মধ্যে ডার্টস কত রয়েছে। এটা খুব একটা বড় কাজ। যখনই আপনি চুলের মধ্যে আপনি দেখবেন ডার্টস জমছে, মানে শীতকালে কি হয়, মানুষরা বেশি কিন্তু শ্যাম্পু করতে পারে না, যেহেতু ঠান্ডা লেগে যাবে, তো ভালো করে স্নান করে না, তাও ওর মধ্যে 2টা আপনি জল দিয়ে আপনি কিন্তু কাজে বেরিয়ে যাচ্ছেন। তখন আপনার কি হচ্ছে, চুলের মধ্যে ডার্টস জমছে, যেহেতু আপনি বাইরে যখন ঘুরছেন, পলিউশন রয়েছে, ময়লাগুলো জমছে। এই ময়লাগুলো যদি বার না হয়, সবসময় যদি পড়ে থাকে, তো সেটা নয় যে আপনার ড্যান্ড্রফ হবে। যখন স্কিনটা আপনার ড্রাই হবে তখন কিন্তু ড্যান্ড্রফ হবে। কিন্তু যাদের ড্রাই নেই তাদের কি হবে, তাদের আপনার প্রবলেমটা হবে কি স্ক্যাল্পটাকে নষ্ট করবে। স্ক্যাল্প যখন নষ্ট হয়ে যাবে তখন চুল উঠতে চালু হবে। তো চুল যখন উঠতে চালু হবে তখন কি হবে, টাক পড়ে যাবে। এবার যখন টাক পড়ে গেল, তখন আপনি অনুপম খের, তখন আপনি কোনো অ্যাক্ট্রেসের নামটা বলুন, তারা কিন্তু সলিউশন বার করতে পারেনি। তো তখন আপনি কি করে এক্সপেক্ট করবেন কি আপনি আমার থেকে ঠিক হয়ে যাবেন, ঠিক না? তো আপনার যখন হচ্ছিল তখন আপনি গুরুত্ব দেননি কেন? তো তখন আপনাকে দরকার আছে কি সেই সময়ই আপনাকে ট্রিটমেন্ট নেওয়া দরকার আছে। ওই পর্যায়ে আপনি আর যাবেন কেন? তার আগেই আপনি চিকিৎসাটা করেন। ঠিক আছে, হ্যাঁ, যেখানে আপনি দেখবেন কি আমার এই কেসগুলো আমরা ভালো করেছি, যেখানে আপনার দেখছেন কি আপনার যে টাকটা পড়ছে, সেখানে আর্লি স্টেজের মধ্যে মানে আপনার হেয়ারগুলো রয়েছে, চুলগুলো রয়েছে, কিন্তু ভালো করে গ্রোথ নেই। ঠিক আছে, একদম যখন প্লেন হয়ে যাবে, ঠিক আছে, মানে জায়গাটা যখন প্লেন হয়ে গেল, তখন কিন্তু কিছু করা যাবে না। কিন্তু যেখানে আপনি দেখছেন কি হালকা হালকা আমার রোয়াটা রয়েছে, মানে হালকা হালকা আমার চুলগুলো রয়েছে, সেখানে কিন্তু আমরা গ্রোথ একটানা বহু পেশেন্ট ভালো করেছি। ঠিক আছে, তা আপনি একটু চেষ্টা করুন যোগাযোগ করা, আপনার যে প্রবলেমটা রয়েছে সলভ হয়ে যাবে। একদম অবশ্যই একটা ফোন নিয়ে নেবো, তারপর কিন্তু আপনাদের জানিয়ে দেবো যে আমাদের এনবিপি চেম্বার কোথায় কোথায় রয়েছে, অর্থাৎ আপনার বাড়ির সব থেকে কাছে এনবিপি সেন্টারটা ঠিক কোথায়, যেটা হয়তো আপনি এখনো জেনে উঠতে পারেননি। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি পাঁশকুড়া থেকে মানস দত্ত বলছি। বলুন মানুষ বাবু, কি সমস্যা আছে? বলছি আমার ঠাকুমা হুম, এজ হবে 65 মতন। আচ্ছা, তো উনি পড়ে গিয়ে মানে হাতের নিচে হাতটা ভেঙে গেছে। হুম তো উনি কি বলছেন যে এটা অপারেশন করতে হবে, হুম কেউ বলছেন প্লাস্টারে হয়ে যাবে। তো আমি আয়ুর্বেদিক কাছে ডাক্তারের কাছে জানতে চাই, এটা প্লাস্টারে নাকি ঔষধের দ্বারা কি ভালো হবে? দেখুন, সিচুয়েশনটা কি জানতে হবে কি আপনার যে ফ্র্যাকচারটা রয়েছে কতটা কি ফ্র্যাকচার রয়েছে। যেহেতু ওরা বলছে কি প্লাস্টার করতে হবে, কেউ বলছে সার্জারি করতে হবে। এবার দেখুন, যখন হাড়ে যখন পুরো 2 টুকরো হয়ে যাবে, ঠিক আছে, তো তখন আপনি জুড়বেন কিভাবে? ঠিক আছে, তখন তো আপনাকে সার্জারি করেই ওটাকে আপনাকে প্লেট বসিয়ে আপনাকে করতে হবে। বা অনেক সময় কি হয় কি মাইল্ড ফ্র্যাকচার থাকে, যেখানে আপনাকে সার্জারি প্রয়োজন পড়ে না, তখন আপনাকে মেডিসিন দিয়ে হয়ে যায়। ঠিক আছে, এবার ডিপেন্ড করছে কি আপনার ফ্র্যাকচারটা কতটা রয়েছে। বা অনেক সময় কি হয় কি আপনার ফ্র্যাকচার হলোই না, রং ট্রিটমেন্ট হলো, বা অনেক সময় দেখা যায় কি স্পন্ডিলোলিস্থেসিস হয়ে যায়, যেখানে ডিসকোয়ালেটেড হয়ে যায়, মানে আমাদের যে হাড়গুলো আছে সেটা সরে অন্য জায়গায় চলে যায়। তো সেখানেও মাধ্যম আছে, উইদাউট সার্জারি আপনি কি করে সুস্থ হবেন সেটাও সলভ করা যায়। ঠিক না? তা প্রথম তো বলে দিই কি পাঁশকুড়ার দিকে সামনে যে চেম্বার সেটা হচ্ছে মেছেদা। তো মেছেদা আমাদের নতুন চেম্বার রয়েছে। মেছেদা যে চেম্বারটা ছিল সেই স্থানটাকে আমরা চেঞ্জ করে পার্মানেন্ট আমরা চেম্বার করেছি।
আর সেটাও বলে দিই কি মেছেদা যে চেম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনি এখন আমাকে পাবেন। মেছেদা চেম্বারকে আপনি আমাকে পাবেন, আর আগামী 15th জানুয়ারি সেটা ওপেনিং চেম্বার, সেখানে আমি নিজে থাকবো, মানে সংক্রান্তি ঠিক পরের দিনটা। তা আপনি যদি পারেন ওখানে এসে আপনি দেখা করতে পারেন, বা আপনার যদি খুব ইমার্জেন্সি বাড়াবাড়ি হয় তাহলে আপনার নিজের চেম্বারটা হচ্ছে দাসনগর, সেখানে প্রত্যেক বুধবার করে চেম্বার হয়, তো সেখানে যদি আসতে পারেন সেখানেও নিয়ে আসতে পারেন রুগীকে, বা আপনি রিপোর্টটা নিয়ে দেখান, যেখানে আপনাকে আমি একটা সলিউশন বলবো যে সার্জারি ছাড়া কি করে রুগীকে ভালো করা যায়। একদম। আর সময় নষ্ট না করে চট করে একটু বলে রাখি যে চেম্বার কোথায় কোথায় রয়েছে। যেমন হয়তো আপনি এখনোই জানেন না যে মেছেদাতে চেম্বার রয়েছে, আপনি জানেন না যে খড়গপুরে আমাদের চেম্বার রয়েছে। আর আপনাদের জন্য সুখবর, সামনের মেছেদা এবং খড়গপুর সেন্টারে কিন্তু আপনারা ডক্টর বি শর্মাকে পাবেন। কারণ প্রচুর বন্ধুরা ওখান থেকে ফোন করে কিন্তু বলেন যে স্যার কবে আসবেন, স্যারকেই একবার দেখাবো, স্যার না এলে আমরা দেখাবোই না। এই জেদটা কিন্তু মোটেই ভালো না। তবে আপনাদের এই জেদটাকে আমরা রেসপেক্ট করি যে আপনারা স্যারকে এতটা ভালোবাসেন, এতটা সম্মান করেন। তবু বলবো যে মেছেদা এবং খড়গপুরে সুবর্ণ সুযোগ যে স্যারকে আপনারা পাবেন। স্ক্রিনে দেবো আমাদের হেল্পলাইন নাম্বার, নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন, 9830235527 বা 37। এই দুটি নাম্বার কিন্তু মোবাইলে সেভ করুন, ফোন করুন, কথা বলুন আর নাম লেখান। শিলিগুড়িতে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। বহরমপুর এবং কৃষ্ণনগরে আমাদের কিন্তু চেম্বার হয়, সেখানে কিন্তু অবশ্যই ডক্টর এ হালদারকে পাচ্ছেন। জামশেদপুরে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। হেরিয়া কিন্তু স্যারকে পাচ্ছেন, অর্থাৎ ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। আরামবাগ চেম্বারে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। ক্যানিং এ ডক্টর আর দেকে পাচ্ছেন। আসানসোলে কিন্তু স্যারকে পাচ্ছেন, অর্থাৎ ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদায় পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, কাকদ্বীপে কিন্তু আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস খানকে পাচ্ছেন। পুরুলিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস খানকে। বোলপুরে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুরীকে কিন্তু আপনারা বোলপুর চেম্বারে পাচ্ছেন। ঝাড়গ্রামে কিন্তু আমাদের চেম্বার হয়, ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। বনগাঁয় চেম্বারে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। পেয়ে যাচ্ছেন গুয়াহাটি এবং ডিব্রুগড় সেন্টার, আসামের এই দুটি গুরুত্বপূর্ণ চেম্বারে কিন্তু থাকছেন ডক্টর এস ঘোষাল। পাশাপাশি আপনারা পাচ্ছেন কিন্তু হলদিয়ায় ডক্টর এ হালদারকে পাচ্ছেন, রায়গঞ্জে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। ত্রিপুরার বন্ধুরা এবার আগরতলায় পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, অর্থাৎ আমাদের চিফ মেডিকেল ডিরেক্টরকে। একই কথা বলবো শিলচরের বন্ধুদের জন্য, মানে আসামের আরেকটি সেন্টার, এবং শিলচরে এবারও কিন্তু আপনাদের জন্য সময় দিচ্ছেন ডক্টর বি শর্মা। আলিপুরদুয়ারে পেয়ে যাচ্ছেন স্যারকে, অর্থাৎ ডক্টর বি শর্মাকে। এছাড়া মধ্যমগ্রামে আমাদের চেম্বার রয়েছে, হাজরায় আমাদের চেম্বার রয়েছে, হাতিবাগানে আমাদের চেম্বার রয়েছে, খিদিরপুরে কিন্তু আমাদের চেম্বার রয়েছে। চেম্বার রয়েছে অবশ্যই আমাদের এটা হাওড়ায়, শিবপুরে রয়েছে, বালিটিকুড়ি বাজার, দাসনগরে রয়েছে এবং বেলুড়ে রয়েছে, এবং আপনারা কিন্তু পাচ্ছেন দক্ষিণ 24 পরগনার আমতলাতে। তাই যাদের যোগাযোগ করার ইচ্ছে রয়েছে তারা কিন্তু স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে অবশ্যই ফোন করবে। সময় ভীষণ সংক্ষিপ্ত, খুব তাড়াতাড়ি শুনবো। কে আছেন বলবেন? নমস্কার। আমি গোবরডাঙ্গা থেকে শ্যামলী দাস বলছি। আমি একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছি। একদম স্যার শুনছেন, আপনি বলুন কি সমস্যা আছে। আমার ফোন আসতে পেটে, তো আমি ইউএসজি করিয়ে ধরা পড়েছে, কিন্তু কোনো ব্যথা নেই, কিছু নেই, খালি খুব গ্যাস হয়ে যায় খেলে। মানে স্টোন যে আছে সেটা কি গলব্লাডারে? হ্যাঁ প্রবলেমটা কি বললেন? স্টোন আছে তো? হ্যাঁ, ইউএসজি রিপোর্ট করা হয়েছে। হ্যাঁ, সেই ইউএসজি রিপোর্টের মধ্যে কি এসছে? পেটে স্টোন ধরা পড়েছে। পেটে তো স্টোন হয় না, গলব্লাডারের মধ্যে স্টোন হয়। সেটা বলুন। তো আপনি কি যে ডাক্তারকে দেখিয়েছেন তারা কি বলছে, সার্জারি করতে? হ্যাঁ, তারা সার্জারি করতে বলছে। তা আপনার তো কোনো ব্যথা হচ্ছে না, তাহলে আপনি সার্জারি করবেন কেন? আপনি তো আমার সার্জারি, কোনো ব্যথা নেই, কোনো বমি নেই, কোনো শরীর খারাপ নেই। হ্যাঁ, তাহলে আপনি আমরা যে আগেবার যে প্রোগ্রামটা করেছিলাম আমি গলব্লাডার পাথরের জন্য, সেই প্রোগ্রামটা দেখেছিলেন? হ্যাঁ। দেখার পর এখন আপনি কি ভাবছেন, কবে দেখাবেন? দেখার পরে আমি ভাবছি যে সার্জারি করবো না। তাহলে একটা কাজ করুন, সার্জারি যদি করবেন না তাহলে আপনার মধ্যমগ্রাম যে চেম্বারটা প্রতি সোমবার করে থাকি, আগামী সোমবার দিন আমি থাকবো, আপনার সোনোগ্রাফি রিপোর্টটা নিয়ে মধ্যমগ্রাম চেম্বারে এসে দেখা করুন, যেখানে সার্জারি করতে হবে না, উইদাউট সার্জারি আপনি গলব্লাডার পাথরকে বার করতে পারবেন। ঠিক আছে, আপনার গলব্লাডারকে বার করতে হবে না, পাথরের চিকিৎসাটা করান। আর এটা আমরা বহুবার পেশেন্টকে দেখানো হয়েছে, এই গলব্লাডারের চিকিৎসা একমাত্র এনবিপি পারে। একদম, এবং তারা ভীষণ খুশি যে যাক আমার গল ব্লাডারটা কিন্তু বেঁচে গেল। এই খুশিটা কিন্তু আপনারাও পেতে পারেন, এবং তার জন্য যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। যদিও আরো অনেক কিছু বলার ইচ্ছে ছিল, সবাই বলছে সে আর নেই, অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো স্যারকে, নমস্কার।